আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা লেকচার 2 শুরু করতে যাচ্ছি। আমাদের নিউটনিয়ান বলবিদ্যার ক্ষেত্রে আমাদের লেকচার হচ্ছে 2 নম্বর লেকচার শুরু করব, ঠিক আছে? এখন আমরা গতদিন পড়ছিলাম হচ্ছে এই পর্যন্ত, আর এর পর থেকে পড়া শুরু করব। যে এটুকু আপনারা পড়ছেন, বাট আমরা তারও শুরু করব, ঠিক আছে? যে এফ ইকুয়াল টু এম এ, এটা হচ্ছে নিউটনের সেকেন্ড ল। আপনার উদাহরণ দেওয়া আছে, আপনারা উদাহরণগুলো শুধু একদম ঠাড়া মুখস্থ করবেন। আর যদি বুঝে পড়তে পারেন তাহলে তো বুঝে পড়লেন, নয়তো ঠাড়া মুখস্থ। এমসিকিউতে আসবে, আপনার বোঝার কোনো দরকার নেই, ঠাড়া মুখস্থ, ঠিক আছে? রেজাল্ট ভালো করতে চাইলে আপনার মুখস্থ করতেই হবে। রেজাল্ট ভালো করতে না চাইলে আপনি সমস্যা নেই কোনো। বুঝতে পারছেন? মুখস্থবিদ্যা যাহার আছে সে এখন রেজাল্ট ভালো করবে। আপনি মানেন আর না মানেন, আপনার দায়িত্ব। ওকে, এখন এই যে প্রতিপাদন দেখেন যে ভাইয়া দ্বিতীয়। শর্টকাট টেকনিকে সবগুলা দেন নাই কেন? চারটা বাকি ছিল। ওগুলো আসলে দেওয়া একটু টাফ, বুঝছেন? এই যে এগুলো দিয়েছি না, এইগুলো গুরুত্বপূর্ণ। দেখেন টেবিলের উপর বই থাকে, এটা এসএসসি লেভেলে একটা হচ্ছে আপনাদের উদাহরণ ছিল, মনে আছে বইতে? হ্যাঁ, এইটা চিত্র দেওয়া ছিল। রকেটের উড্ডয়ন এই অধ্যায়ে আছে। যদি উদাহরণে পড়ে তাহলে এইগুলোই পড়বে। এই যে বন্দুকের গুলি এই অধ্যায়ে আছে, এই জন্য আমি এইগুলো দিছি, বুঝছেন? তারপরে এই যে ঘোড়ার গাড়ি টানা, এইটা আছে হচ্ছে ভেক্টর অধ্যায়ে। আমি বলছিলাম না যে ঘোড়া কেন হচ্ছে। হ্যাঁ, যাই হোক, ঠিক আছে। এখানে দেখেন যে প্রতিপাদন, ঠিক আছে? প্রতিপাদন মানে কোন সূত্র থেকে কোনটা প্রতিপাদন করা যায়। দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্র প্রতিপাদন করা যায়। এখন কিভাবে প্রতিপাদন করতে এটা ম্যাটার না, করা যায় এটা ম্যাটার, ঠিক আছে? ভাই এখানে ক্লাস দেখা যাচ্ছে না আপনার। ঠিক আছে, আপনি বের হয়ে যেয়ে আবার আসেন, তাহলে ঠিক হয়ে যাবে না। ওকে, তৃতীয় সূত্র থেকে ভরবেগের নিত্যতা সূত্র প্রমাণ করা যায়। মুখস্থ রাখবেন, সব এই চারটাই মুখস্থ রাখবেন। আর দ্বিতীয় সূত্র হতে এফ ইকুয়াল টু এম এর সমীকরণ, এই দ্বিতীয় সূত্র হতে এইটাই তো পাই আমরা, তাই না? দ্বিতীয় সূত্র হিসেবে। তারপরে দ্বিতীয় সূত্র হতে কেন্দ্রমুখী বলের রাশিমালা। কেন্দ্রমুখী বলটা কি, কারোর কি ধারণা আছে? এনিওয়ান? কেন্দ্রে যে বলতে ক্রিয়া তো করে ওটা কেন্দ্রের যে বলটা কারো কি হচ্ছে ধারণা আছে? নিজের দিকে আকর্ষণ না। না 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 না, বিষয়টা হচ্ছে আমি জাস্ট একটু বলে রাখি। এইটা হচ্ছে একটা দড়ি নিয়ে দাঁড়ায় আছেন, এখানে একটা বল, মানে ওই যে আপনি সুতো ধরে মানে ঘোরাচ্ছেন একটা বল রেখে, কি কি, ঠিক আছে? সুতো ধরে একটা বল ঘোরাচ্ছেন, বুঝতে পারছেন কোন উদাহরণের কথা বলছি? জি ভাইয়া। জি হ্যাঁ, ভাইয়া। ওইটার কেন্দ্রের দিকে যে বলটা কাজ করতেছে। না, মিজাজটা খারাপ করে দেবে এরা। এই ব্যাসের পোলাপানগুলো খুব খারাপ, প্রচুর পরিমাণে জ্বালাতন করে। যাই হোক, ঠিক আছে। এবার দেখবেন যে এখানে যে আপনার, না, বিষয়টা দেখবেন যে এখানে হচ্ছে আপনার একটা বল আছে, বলটা ঘোরাচ্ছেন, ঠিক আছে? বলটা ঘোরাচ্ছেন। এইবার তাহলে কেন্দ্রের দিকে যে বলগুলো আপনার ক্রিয়া করতেছে, একটা তো বাইরের দিকে ক্রিয়া করতেছে আর একটা কেন্দ্রের দিকে ক্রিয়া করতেছে। এই কেন্দ্রের দিকে যেগুলো বল ক্রিয়া করতেছে সেগুলো হচ্ছে কেন্দ্রমুখী বল। ক্লিয়ার? এইটুকু মাথা রাখেন, পরে যে আমরা যখন হচ্ছে ব্যাংকিং কোণ করবো তখন হচ্ছে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার করে দেবো। ওকে, দেখেন যে নিউটনের গতির তৃতীয় সূত্র, নিউটনের গতির থার্ড ল সূত্রের উদাহরণ মনে রাখা শর্টকাট। টেবিল ঘোরাতে পারবো না, জাস্ট দেখবেন যে শর্টকাটটা দিয়ে দিচ্ছি, এইটা দিয়ে মনে রাখবেন। এইগুলো সব থেকে গুরুত্বপূর্ণ, এই চারটা। ওকে, এই চারটা সব থেকে গুরুত্বপূর্ণ, এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। ওকে, এবার নিচের দিকে আসে। আজকে এইটা ধরে বসছিলাম যে ঘাত বলের ভাইয়া উদাহরণ। ছয়টা না ওখানে হ্যাঁ, উদাহরণে ছয়টা দাও, আছে ওই যে হয়তো, আমি টেবিলে। দেখিনি, খেয়াল করি নাই। ছয়টা থাকলে ছয়টা পড়ে নিন, সমস্যা কি? ভরবেগের সংরক্ষণের সূত্র, এটা তো আপনাদের কাছে পরিচিত, তাই না? এসএসসি লেভেলে দেখে আসছেন এটা, ভরবেগের জি সংরক্ষণের সূত্র। ভাইয়া। এটা নিয়ে নতুন কিছু বলার নাই, পরে আমি সূত্র দেখাচ্ছি অবশ্য। উদাহরণ যেমন নৌকা থেকে লাফ দেওয়া, মানে আপনার লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড যেটার সমান হয় সেটাকে আমরা বলি ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলেছে। আর যদি নট ইকুয়াল টু হয় তখন আমরা কি বলি, সেটা আর মানি নাই। বুঝতে পারছেন? এই হচ্ছে কথা। তাহলে আমরা নৌকা থেকে যখন লাফ দিই, ঠিক আছে? এই যে নৌকা থেকে লাফ দিচ্ছি, পিছনের দিকে একটা বল ক্রিয়া করতেছে আর সামনের দিকে একটা ক্রিয়া করতেছে, অবশ্যই দুইটা সমান, নয়তো আমরা পানির মধ্যে থাকতাম। বুঝতে পারছেন? আপনি যখনই নৌকা থেকে লাফ দিচ্ছেন আর পাড়ে পৌঁছাননি, মানে আপনার ভরবেগের সংরক্ষণশীলতার মানে নীতিটা মানেনি, আপনি মানেননি। বুঝতে পারছেন? জি ভাইয়া। ভাইয়া আপনি যদি মানতেন তাহলে অবশ্যই পাড়ে এসে বসতেন, আর না মানেননি বলে পানির মধ্যে হাবুডুবু খাচ্ছেন। এবার নৌকার পশ্চাৎ বেগ, ওই যে নৌকা থেকে লাফ দিলে নৌকাটা পিছন দিকে সরে চলে গেল। এই ভ্যান থেকে কোনোদিন পিছন দিকে লাফ দিছেন কেউ? ভ্যান থেকে লাফ লাভ দিন পড়ে হ্যাঁ, গেছিলাম। হ্যাঁ, আর একজন লাফ দিয়ে পড়ে গেছিল। যাই হোক, এখন ওই যে লাফ দেন পিছন দিকে একটা মানে কিরকম একটা ঝাঁকুনিও হয় না? জি ভাইয়া, ওইটা মনে হয় যে কেউ ওইটাকে বলা ধাক্কা হয়, মারে ফেলে দিল। হ্যাঁ, ওইটাকে বলা হয় পশ্চাৎ বেগ। ঠিক আছে, পশ্চাৎ বেগ মানে কি? পশ্চাৎ বেগ মানে হচ্ছে ঋণাত্মকটা জিনিসটা, যে ঋণাত্মককে বোঝাচ্ছে।
যখন এই অধ্যায়ে আছে বন্দুকের ম্যাথ যখন করাবো তখন একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট মনে রাখেন যে পশ্চাৎ বেগ মানে হচ্ছে বিপরীত বেগ, আর বিপরীত মানে তো সবারই মনে আছে, সে +1 -1 মনে আছে সবার, জি ভাইয়া পড়েছিলাম। বুঝি এসএসসি তেও ছিল। হ্যাঁ, যে আপনাকে যদি বলে যে একের বিপরীত কি, মানে এখানে তো প্লাস রয়েছে, -1 এইটা, এই আর কি, যে বিপরীত মানে হচ্ছে মানে চিহ্নের পরিবর্তন ঘটবে। আর বিপ্রতীপ মানে কি বলেন তো? মানে ইনভার্স আকারে, এই যে A ইনভার্স বা B ইনভার্স, মানে 1/b। বিপরীত। হ্যাঁ, এইটা হচ্ছে বিপ্রতীপ। যারা ভেক্টর করে আসেন তারা তো দেখতে পাচ্ছেন। ওকে, রকেটের পশ্চাৎ বেগ, এই নৌকার পশ্চাৎ বেগ যা জিনিস, রকেটের পশ্চাৎ বেগ সব একই জিনিস। এখন কনসেপ্ট হালকা ঝাপসা লাগবে, কারণ এই কনসেপ্টগুলো পরে আছে, সবগুলো দেখবো আমরা। রকেটের গতি তথা মহাশূন্যে অভিযান, তারপরে বন্দুকের পশ্চাৎ বেগ, এই সব জিনিসগুলো কি বলেন তো? এই সব জিনিসগুলো হচ্ছে আপনাদের ভরবেগের সংরক্ষণশীলতার উদাহরণ। এগুলো খুব পরিমাণে এমসিকিউতে আসতে পারে। তারপরে ঘাত বলের কয়েকটি উদাহরণ। এখন ঘাত বলটা কি পরে আমি উদাহরণ দিয়ে এখানেই দেখা দিচ্ছি, আগে এটা দেখে আসি, ঠিক আছে? ঘাত বল কি জিনিস? খুব অল্প সময়ের জন্য খুব বেশি মানের বল ক্রিয়াশীল হলে তাকে ঘাত বল বলে। বলেন ঘাত বলের একটা উদাহরণ বলেন যেটা এখানে দেওয়া নাই। ঘাত ওই হুম ওই আমরা পড়ছিলাম সংঘর্ষ। ফ্যানের সুইচ দিলে তাড়াতাড়ি ঘুরে যায়। ভাইয়া, দুইটা পিস্টনের আহ, কম এটা বল দিয়ে বলা বেশি। যায় না, এটা না, এগুলো না। ঠিক আছে, যাই হোক, দেখো খুব অল্প সময়ের জন্য মানে তুমি যে বল প্রয়োগ করতেছো, এখন আমি যদি ইভারে একটা টাইম নিয়ে থাবা মেরে দিই বা তারেকে একটা জোরে থাবা মেরে দিই, সেটা কি বলো তো? ঘাত বল। কারণ কি? ওই যে থাবাটা মারতেছি, আমি কি ওরে ধরে রাখবো এই মারিছিতে একদম চলের উপরে, মানে হাত কি ধরে রাখবো, নাকি থাবা মেরে হাত ছড়াই নেবো বলো? থাবা সরাই নিবেন। হাত ছড়াই সরাই নেবো। নিবেন। হ্যাঁ, নয়তো আমার হাতে বাচ্চাটা রাখে দিলে নিচে অনেক জোরে লাগে। হ্যাঁ রেখে দিলে চলে লাগে। আমাদের স্যাররা ওই করতো, পুরো পিঠের উপরে মেরে এরম চিপে ধরে রাখতো, জ্বলবে না মানে। ওকে, ঘাত বলটা হচ্ছে ওই রকম যে আপনার খুব অল্প সময়ের জন্য, মানে একেবারে T0-র কাছাকাছি, ঠিক আছে? খুব অল্প সময়ের জন্য খুব বেশি মানের, ও যে থাবা যারে মারিছি সেই বুঝবে যে কি মারা মাইরেছে, ঠিক আছে? খুব বেশি মানের বল ক্রিয়াশীল হলে তাকে ঘাত বল বলে। তাহলে দেখেন, ব্যাট দিয়ে আপনি যে ব্যাট বল খেলেন, ব্যাট দিয়ে ক্রিকেট বলকে আঘাত করেন, খুব অল্প সময়ের জন্য না? মানে আপনি যে ব্যাটটা মারতেছেন, বল আর ব্যাট কতক্ষণ, মানে একদম কয়েক মিলি সেকেন্ডের জন্য একের সাথে অপরের একটা সংস্পর্শে থাকে না, ব্যাট আর বল? জি ভাইয়া। ট্রেনে সংঘর্ষ। এখন এখানে ট্রেনে কেন দিল, অন্য কিছু দিল না কেন? যদি হ্যাঁ ট্রেন, ভাইয়া, বাসেও তো হতে পারতো। হ্যাঁ এখানে লেখার জায়গা নাই, তাই আপনি বাসে মানুষই মানে যা দেব না কেন, আপনি একজনের সাথে ধাক্কা খাইছেন, আপনি কি তার সাথে ধাক্কায় খাইয়েই থাকবেন, নাকি ধাক্কা দিলি কেন দে থাবা, একসাথে দুইটা কাজ। জিনিসটা হচ্ছে এরকম, ঠিক আছে? সবগুলো উদাহরণ দেওয়া যাবে, বাসে ট্রেনে পাখি। ভাইয়া, হ্যাঁ বলেন। বাংলা সিনেমায় এই সূত্রগুলো কাজ করবে না, সেখানে শুধু বাড়ি খেতেই থাকবে। হ্যাঁ ওইটাই, বাংলা সিনেমায় তোমার আকাশ থেকে পড়তেই রাত দিন হয়ে যায়। যাই হোক, তারপরে হচ্ছে কামান হতে গোলা ছড়া। এখন পুলা পানিছে বলবে যে ভাই কামান কি? ক্যান্টনমেন্টে গেছোস কেউ? ক্যান্টনমেন্টে জি ভাইয়া ভাইয়া, গেছিলাম। ওই মিলিটারি মিউজিয়ামে গেলেই তো দেখা হ্যাঁ। যায়। তাছাড়া ওই যে আগেকার দিনের মুভিগুলা যে রাজাদের, হ্যাঁ, এখন ওগুলা দেখলো। কামান মানে কি ট্যাঙ্ক বুঝাচ্ছে? ট্যাঙ্ক, জি না, ট্যাঙ্ক আলাদা। আরে আল্লাহ রে, এগুলো তো গ্রামের পাবলিক না রে, আমি কি করে বোঝাবো? যাই হোক, আমি একদিনকে ছবি তুলে না দেখাবো। কেন, আমি বুঝতে এবার কি পারছি, রাজাদের সমস্যা মুভি নেই। দেখে নাই? ওই যে এই, না দেখিনি। ঠিক আছে, ওয়েট আমি দেখাচ্ছি, ওয়েট। গোলা পান নিয়ে আর পারা যায় না। ইউটিউবে যান না হলে গুগলে যান। কেন হ্যাঁ, আমি গুগলে দেখে নেবো। কেন? এটা দেখার জন্য। আমিও তো দেখিনি ওগুলান কিছু। নাকি এখন আপনি আঁকবেন? কেন? এই কামানের ইংলিশ কি? ওকে, লিখে দেখি, কামান, KAMAN, কামান। আই আল্লাহ, কি আসে এগুলা? এগুলো তো হেলিকপ্টার আছে। না, ওর হচ্ছে এইগুলো হেলিকপ্টারের মডেল, হয়তো যে কোনো একটা ইসের থাকবে। কামানের ইংলিশটাকে তো এটা মনে নাই। কি বলা যায়? ভাই আমরা গ্রুপে দেখে নেবো, এখন আপনি ঠিক ক্লাস আছে, করেন। আমি হচ্ছে ক্লাস শেষে একটা ছবি দিয়ে দিবানি, কেমন? ইংলিশটা দিয়ে ছবি দিয়ে দিবানি, সমস্যা নেই। ওকে, যাই হোক ওইটা।
তারপরে কামানে গোলা ছোড়া, তারপরে হচ্ছে বোমা বিস্ফোরণ। বোমা কতক্ষণের জন্য, একদম মিলি সেকেন্ডের মধ্যে বিস্ফোরণ হয়ে যায় না? মানে আপনার সময় অল্প লাগবে, আর যে বলটা হবে ওইটা অনেক বেশি হবে। খুব অল্প সময়ের মধ্যে আপনার হচ্ছে হয় না বিস্ফোরণটা। তারপরে আলো জ্বালাতে ভাইয়া। সুইচ এর ওপর বল, আপনি যে সুইচের ওপর বল দিচ্ছেন, কত মিলি সেকেন্ডের মধ্যে সুইচে চাপ দিচ্ছেন? নাকি এরকম সুইচে চাপ দিচ্ছেন একদিনের পর থেকে আরেকদিন সকাল হয়ে যাচ্ছে? চাপ দিলেই হয়ে যায়। ওই তো, তাহলে একদম মিলি সেকেন্ডের জন্য। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম। ওকে, এবার নিচের দিকে আসি আমরা। এখানে এই যে আমরা উদাহরণ দেখলাম হচ্ছে সংজ্ঞা দেখলাম ঘাত বলের। এইবার ঘাত বলে বেগের পরিবর্তন হয়। বেগের তো অবশ্যই পরিবর্তন হবে, বেগের পরিবর্তন হবে না? একটা বল, সাপোজ আমি এখানে ব্যাট নিয়ে দাঁড়ায় আছি, ওকে ব্যাট, একটা কিছু একটা মনে নিও, একটা বল আসতেছে, এই বলটা মারবো, ও দূরে যে পড়লো, ঠিক আছে? এই জায়গায় ধরো আসতে হলো 10 ms/1 বেগে, কিন্তু যখন এর আমি মারলাম তখন কিন্তু 10-এ যাবে নাকি আরো বেশি জোরে যাবে বলেন তো? আরো বেশি জোরে আরো যাবে। বেশি বেশি জোরে জোরে যাবে, যাবে। 20 হয়ে গেল, ঠিক আছে, বেশি জোরে যাবে। তাহলে এই বেগের পরিবর্তন হলো না? জি। এই দেখেন, হাত বলে বেগের পরিবর্তন হয়, বুঝতে পারছেন? বেগের পরিবর্তন হয় হঠাৎ করে, কিন্তু স্মরণ তেমন একটা হয় না হঠাৎ করে। মানে এই যে এরা মারছে না, ও কিন্তু যে দিকে যাওয়ার টার্গেট ও সেই দিকেই যাবে। ও স্মরণ কিন্তু আপনি দেখতে পারবেন না যে একদম সামান্য পরিমাণে অন্যদিকে হয়। বাট আপনি এটা বুঝতে পারতেছেন না, আমি বুঝতে পারছি, বাট একটু চেষ্টা করতে হবে বোঝার। যে আপনি একটা বল ধরেন, আপনি একটা ব্যাট দিয়ে একটা বল রে মারছেন, ঠিক আছে? ঠিক আছে, এটা বাদ দেন, এইটা মনে রাখেন যে হচ্ছে বেগের পরিবর্তন হয়। এবার পরের লাইন বোঝার জন্য আপনি যে সুইচের টিপ দিচ্ছেন, ঠিক আছে, সুইচে যে টিপ দিচ্ছেন ওর স্মরণটা একেবারে সামান্য না? জি ওইটা সামান্য, বাট এটা সামান্য না, এটা তো আরো বেশি। এইটা সামান্য বোঝার জন্য আপনাকে ওই স্লো মোশনে দেখতে হবে যে আপনার বলটা যখন ব্যাটে লাগতেছে তখন ওর স্মরণটা কতটুকু হচ্ছে। দেখবেন যে একেবারে চুল পরিমাণ স্মরণ হচ্ছে বলের, পরে কোন জায়গায় যাচ্ছে এটা ম্যাটার না। মানে একটা জিনিস আরেকটা জিনিসের সাথে লেগে থাকতেছে যখন, তখন স্মরণ কতটুকু হচ্ছে, বুঝতে পারছেন? আচ্ছা বুঝছি। উপরের উদাহরণগুলো লক্ষ্য করি, তাহলে বুঝবো। ওই উপরের উদাহরণগুলো যেগুলো বুঝে আসলাম সেগুলো দেখবেন, এই যে এগুলা। ওকে, গেল। তারপরের দিকে আমরা চলে আসি নিচের দিকে। এখন জড়তা, বলেন তো জড়তা কাকে বলে? লেখাই আছে, তারপরে কোন? পদার্থ চিরকাল চিরকাল ওই অবস্থায় থাকে, আর যে ঘটনাটা দেখায় ওটাই জড়তা। এখন আমাদের মিম আপু ধরেন যে দাঁড়াই আছে এক জায়গায়, যে মা তুমি ঈদের জামা না কিনে দিলে আমি এই কথা নড়বো না, তা নড়বই না, আমি এখানে দাঁড়ায় আসি তা আসি, তুমি জামা কিনে দিবা কিনা বলো। জিনিসটা হচ্ছে এরকম, ঠিক আছে? এখন আমাদের মিম আপু যখন এখানে দাঁড়ায় আছে, তা দাঁড়ায় আসেই, ওর না দেয়া পর্যন্ত, ওর মা যতক্ষণ না এসে থাবা একখান দেশে ততক্ষণ নলতেছে না, ঠিক আছে? এই জায়গা, এই যে অবস্থাটা, এই যে মিম আপু আমাদের দাঁড়ায় আছে, এই অবস্থাটাকে আমরা বলবো জড়তা। মানে যে যেখানে আছে সেখানেই থাকার যে প্রবণতা, সেটাকে আমরা বলি জড়তা। আর এটাকে যদি আমরা এইভাবে সংজ্ঞাকার লিখতে চাই, যে একটি বস্তু যেমন আছে ঠিক তেমন থাকতে চাওয়ার যে ধর্মটাকে আমরা জড়তা বলি। ক্লিয়ার? মানে ঠিক যেমন আছে। ইন্টার লাইফে আপনি সংজ্ঞাগুলো এইভাবে দিতে পারেন, কোনো ব্যাপার না, কিন্তু তাও দিবেন না, নিজে বুঝার ক্ষেত্রে এগুলো করবেন। আর অবশ্যই গাইড বা বইতে যেগুলো সংজ্ঞা দেওয়া থাকবে ওইগুলোই ব্যবহার করবেন। ক্লিয়ার? কারণ এক একটা স্যারে বলতে পারে আপনাকে, কারণ স্যার তো আপনার ভুল ধরার জন্যই বসে থাকবে। স্যার বলবে যে তুমি এই সূত্র এই সংজ্ঞা কোন জায়গায় পাইলে, বলো বইয়ের কোন জায়গায় লেখা আছে। তখন তো আপনি বলবেন যে আমি তো বই পড়িনি রে, খাইছিস, কট্ট খাই গেছি। বলবো পিয়াল ভাইয়ের বইয়ে লেখা আছে। হ্যাঁ, এবার বলবেন যে আয় ধরে নিয়ে তোর পিয়াল ভাই। কেন ভাইয়া, বই তো একটা না, অনেকগুলা লেখকের বই ওই আছে তো, না? এই জন্য আপনি ওইটা না, আপনি বলবেন যে স্যার আমি তো এইভাবে পড়ছিলাম, হয়তো ভুল হয়ে গেছে। স্যার যদি বলে ভুল, তা ভুল, তর্কে যাবা না, কারণ তুমি জানো যে তোমার বোর্ডে এটা রাইট দিবে, বাট ওই কলেজের স্যার তোমাকে হয়তো ভুল দিচ্ছে। দেখ ভাই, এই যে আজকে ছেলেটা বললো না যে টেস্টে 3টায় ফেল করছে, আজকে যে ছেলেটা ওই যে মেলা মেসেজ লিখলো, ও বললো না টেস্টে 3টা ফেল করছে। তাহলে ওর বিষয়টা এরকম দেখো যে আমার একটা বন্ধু, সে টেস্টে 5টা ফেল করছিল, যে এখন বুয়েটে পড়ে, ইমন নামে আমার বন্ধুটা, এখন বুয়েটে পড়ে, ঠিক আছে? টেস্টে 5টায় ফেল করছে শালা, ও পড়ে এখন বুয়েটে কি করে আসে, আমার তো মানে অবস্থা খারাপ হয়েছিল যখন শুনেছি আমি যে ও বুয়েটে চান্স পাইছে। বিষয়টা হচ্ছে এরকম। কোয়েশ্চেন ফাঁসের সঙ্গে কি কোনোভাবে জড়িত নাকি? কোয়েশ্চেন ফাঁস না, ও কলেজের উপর রেজাল্টে দেখিনি, ঠিক আছে? ও কলেজের জিনিসগুলো নিয়ে ভাবেনি,
কলেজের রেজাল্ট জাহান্নামে চৌরাস্তায় যাক, ও নিজের রেজাল্ট ঠিক রাখছে। মানে ও যা পড়তেছে কলেজে, তো স্যারের কাছ থেকে না পড়লে তোমার একটু মার্ক কম দেবে, ঠিক আছে, কম দেবে। বাট ও ওই 3 মাস মনে হয় আর রাত্রে ঘুমায়নি, ওই টেস্টের পরে 3 মাস বা 4 মাস ও আর রাত্রে ঘুমায়নি মনে হয়, এইভাবে তাও পরিশ্রম ভাই করছে। যদি কনসেপ্ট গুলা না বোঝে তাহলে কিভাবে ওভাবে যাওয়া সম্ভব? সম্ভব, অনেক কিছু সম্ভব, আস্তে আস্তে বুঝবেন যে কিভাবে সম্ভব, বুঝছেন, অনেক আছে, হাজারে একটা থাকে, বুঝছেন, হাজারে একটা, এরকম হাজারে একটা থাকে। কপাল ধরে আমার চোখের সামনে পড়ে গেছে, যাই হোক, এখন জড়তা বুঝলেন যে জড়তা কি জিনিস। এইবার কিন্তু কেউ যেন এই সংজ্ঞা দিয়ে আসেন না যে পিয়াল ভাই শিখাইছে যে হচ্ছে আমাদের মিমাপুরে হচ্ছে থাবা মারছে, তাই মিমাপু এখানে সরে গেছে, তাই হলো জড়তা হয়নি, আর মিমাপু দাঁড়ায় রয়েছে তাই জড়তা হয়েছে, এই জন্য আবার সংজ্ঞা লিখে দিয়েছেন না, তো কপাল পুড়ে গেছে কিন্তু। যাই হোক, কিছু মনে করেন না মিমাপু, কিছু করার নাই, উদাহরণ দেওয়ার জন্য তো। না ভাই, না একটা ভাইয়া। উদাহরণে দিব, ওই যে ক্ষয়ের কোশ্চেন আসে না, হ্যাঁ, যদি বলে ইনশাল্লাহ, জড়তা সমস্যা নাই। বলতে কি বুঝো, তখন বলে দি, ওইভাবেই লিখে দিব। ঠিক আছে, সমস্যা নাই, দিও। ওকে, এখন জড়তাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। এখন একটা বিষয় দেখো যে আমি কিন্তু লিখতে পারতাম এখানে এই যে এতটুকু জায়গা না নিয়ে আমি কিন্তু এইটুকু লাইনের ভিতরে আমি এই 3টা লাইন দিতে পারতাম না, যে জড়তা কাকে বলে এটা দিয়ে যথা 1 আর 2, ঠিক হতো না? জি ভাইয়া। বাট এইটা দেওয়ার জি ভাই। কারণ কি, এইটা দেওয়ার কারণ কি, এটাকে আমরা বলি ডায়াগ্রাম। যখন আপনারকে মস্তিষ্ককে আল্লাহ এভাবেই ক্রিয়েট করছে, আপনি যেটা দেখেন চোখে, নিজ চোখে, ওইটা আপনার বেশি মনে থাকে, বুঝছেন, নিজ চোখে যেটা আপনি দেখেন। কিন্তু আপনি একটা লাইন তো দেখতেছেন, এবার বলবেন যে ভাইয়া সারাদিন চোখে মানে বই দিকে তাকায় থাকবো, দেখি সব বই আমার তো ঠুটস হয়ে যাবে, না, সে জিনিস আলাদা। এই যে বলেন তো এই জিনিসটা কি? সরিও ওয়া ভাই, এটা হচ্ছে ওয়া, ঠিক আছে, অত সরিও কি বুঝি না, যাই হোক, এটা ওয়া, যাই হোক, ঠিক আছে, বুঝতে পারছেন, এটা ওয়া। কি করে বুঝলেন আপনি? দেখা মাত্র বুঝে গেছেন, তাই না? কিন্তু আপনি কি এই পুরোটা লাইনটা দেখা মাত্র বুঝবেন? সম্ভব না এটা, কারণ অনেকগুলো অক্ষর আছে, অনেকগুলো। বাট আমি এইটাকে যদি এইভাবে বক্স করে দিতাম না, তো অবশ্যই মনে থাকতো আপনার, বুঝলেন? এই জন্য যে কোনো কিছু আপনি একটা ডায়াগ্রামের মধ্যে আসার চেষ্টা করবেন, মানে ছক আকারে। এই জন্যই আমাদেরকে বইতে ছক দেওয়া হয়, ছক, বুঝছেন, বইতে এই জন্য বেশি বেশি ছক দেওয়া হয়, বুঝতে পারছেন? জি ভাইয়া। নয়তো আর ছক দেওয়ার কারণ কি? টিচারেরাও বলে যে হচ্ছে পার্থক্য করে কোনো কিছু আসলে ওটা ছক করেই লিখতে। ওই জন্য এইটা হচ্ছে কথা। যাই হোক, আমরা এইভাবেই, এই জন্য আমাদের এতখানি জায়গা নিয়ে তাও আমি ছক আকারে দিয়েছি, যাতে আপনাদের এরকম মনে থাকে যে জড়তা মনে থাকলে দেখেন এরকম মনে করবেন যে জড়তা, যেই চোখ বন্ধ করবেন আপনার মনে হবে যে না, 2টো তীর চিহ্ন 2 দিকে গিয়েছিল, তাহলে মনে হয় জড়তা 2 প্রকার, বুঝতে পারছেন? বিষয়টা হচ্ছে এরকম। জি ভাইয়া। এইগুলো হচ্ছে সাইকোলজি জিনিস, আর এইগুলো আমি বইয়ের ভরপুর দিয়ে রাখছি। ওকে, গতি জড়তা আর স্থির জড়তা। গতি জড়তা কি জিনিস দেখে আসি। চলন্ত গাড়ি হঠাৎ থেমে গেলে আরোহীর সামনের দিকে ঝুঁকে পড়া, বোঝেন এটা? বাস যায় ব্রেক মারল, বাস কিন্তু থেমে গেছে, 2 জন গতিশীল ছিল, ভালো করে বোঝেন, 2 জন গতিশীল ছিল, একজন থেমে গেছে আর একজন সামনের দিকে হেলে পড়লো, এইটা হচ্ছে আপনার গতি জড়তা, বুঝছেন? জি ভাইয়া। ভাইয়া। জি। এবার তাহলে স্থির জড়তা কি হবে? হঠাৎ গাড়ি চলতে থাকলে আরোহী পিছনের দিকে হেলে পড়লে, দেখেন একটা জিনিস বোঝেন, সামনের দিকে পেছনের দিকে, বুঝতে পারছেন? হ্যাঁ, সামনের সামনের দিকে। দিকে হলে সামনে যাবে, আর পিছনের দিকে হলে পিছনে যাবে। এই ব্রেক মারেন, একটা গাড়িতে উঠেছেন, বাসের মধ্যে দাঁড়ায় আছেন, বাসের মাঝে যদি বাসটা জোরে টান দেয়, আপনি কোন দিকে যাবেন, সামনের দিকে না পিছনের দিকে? পিছনের দিকে। হ্যাঁ, তখন আমার হবে স্থির জড়তা। ওকে, সেটা হবে স্থির জড়তা, কারণ আপনি দাঁড়াইছিলেন না, আপনার সাপেক্ষে বাসটা টান মারছে, এই জন্য স্থির জড়তা, বুঝছেন? জি ভাইয়া। ভালো করে বোঝেন, কিন্তু আমি যে উদাহরণগুলো দিচ্ছি এইভাবে মনে রাখবেন। আপনি বাসে দাঁড়াইছিলেন, বাসটা টান মারছে, আপনি পিছনের দিকে সরে আসলেন, এইটা আপনি চুপচাপ স্থির হয়ে দাঁড়াইছিলেন না, তাহলে আপনার ওইটা কি স্থির জড়তা, বাস যা পার করুক গে, কোনো ব্যাপার না, এইটা হচ্ছে স্থির জড়তা। মানে ঘটনা ঘটার আগে যে অবস্থায় Yes. ছিলাম ওটাই হবে। হ্যাঁ, ওইটাই। আর গতি জড়তা কি জিনিস? আপনি গতিশীল ছিলেন, দেখেন চলন্ত গাড়ির মধ্যে কি আপনি গতিশীল না স্থির? আর আপনি বলবেন যে না ভাই আমি স্থির, কিন্তু আপনি বসে আছেন, বোঝেন? কিন্তু গতিশীল। হ্যাঁ, আপনি গতিশীল, যখন 2টা বস্তুই গতিশীল, আপনিও গতিশীল, গাড়ির মধ্যে আপনি আছেন, আপনারও একটা বেগ আছে, ওই গাড়িরও একটা বেগ আছে,
তাহলে দুইটা জিনিসের বেগ আছে, থাইমে গেল একটা, চলে গেল আর একটা। বাস আঁকাই, ও পোলাপান বুঝতেছে না, যাই হোক এটা বাস, ঠিক আছে। কি বাস রে বাবা, চাকা কোন জায়গায়? জলপরি বাস। হ্যাঁ, আরেকজন জলপরি বাস, ঠিক আছে, যাই হোক মাইনে নাও, এটা বাস। এবার এখানে আপনি বসে আছেন, ওকে। এবার বাস যাচ্ছে এদিকে, দুইজনই গতিশীল না? এই মানুষের বেগও আছে, বাসের বেগও আছে। জি ভাইয়া। এবার বাসে ব্রেক মারলো, আপনি কোন দিকে হেলে পড়বেন? সামনে। সামনের দিকে হেলে পড়লেন। এই যে সামনের দিকে হেলে পড়লেন, এইটাও আপনার একটা কি, তখনও কিন্তু আপনার গতি আছে, তখন আপনার গতি নিয়েই পড়লেন, তাই না? তাহলে কিভাবে মনে রাখবেন যে কোনটা গতি জড়তা আর কোনটা স্থির জড়তা? দেখবেন যে দুইটা জিনিসই গতিশীল ছিল, সেটা হচ্ছে গতি জড়তা। দুইটা জিনিসই গতিশীল ছিল, একটা জিনিস থেমে গেছে আর একটা চলতে আছে। কি বলেছি বলেন? দুইটা জিনিসই গতিশীল ছিল, একটা জিনিস থেমে গেছে আর একটা জিনিস চলতেই শুরু করছে, সেটা হচ্ছে গতি জড়তা। আর স্থির জড়তা কি? স্থির জড়তা হচ্ছে দুইটা জিনিসই স্থির ছিল, একটা জিনিস চলতে শুরু করছে। বোঝেন? কিন্তু আমি আবার ক্লিয়ার করতেছি, কনসেপ্ট ক্লিয়ার করে যাবেন। গতি মানে দুইটাই গতিশীল, ক্লিয়ার? প্রথম অবস্থা থেকে দুইটাই গতিশীল ছিল। স্থির প্রথম থেকেই দুইটা স্থির ছিল, যখন বাস দাঁড়াইছিল তখন স্থির ছিল না? জি ভাইয়া। মানুষের বেগ 0 ছিল, m 0 ছিল, মানুষের বেগ 0 ছিল, বড়দের m, তখন হচ্ছে গাড়ির বেগ তখনও 0 ছিল না? এম কেন ভাইয়া, ভি তো। আরে যাই হোক, আমি আপনাকে বুঝাচ্ছি, জাস্ট আমি বোঝানোর জন্য বললাম যে আপনার বা বেগকে আমি ইম দ্বারা প্রকাশ করেছি। আপনার মানুষের বেগও 0 ছিল, আপনার হচ্ছে গাড়ির বেগও 0 ছিল, ঠিক আছে? তখন আমরা স্থির জড়তা ব্যবহার করব, ক্লিয়ার? আর যখন গতি জড়তা, মানে দেখেন প্রথম অর্ডার নেবেন, গতি মানে দুইটাই গতিশীল, মানে প্রথম থেকে দুইটাই গতিশীল ছিল। দেখেন চলন্ত গাড়ি বলেছে, চলন্ত গাড়ি, বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া, বুঝতে এর পারছি। থেকে সহজে আপনাকে কেউ খাওয়াতে পারবে না, এটা বুঝাই। জি ভাইয়া, ক্রিস্টাল ক্লিয়ার। একদম ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, তারপর দেখেন ধাবমান ঘোড়ার পিঠ হতে লাফ দিয়ে আরোহী পুনরায় ঘোড়ার পিঠে ফিরে আসলো। মানে ধাবমান ঘোড়া, ঘোড়া কি দৌড়াচ্ছে না? জি ভাইয়া। তাহলে ঘোড়ার একটা বেগ আছে না? সাপোজ ঘোড়ার একটা সামথিং একটা বেগ আছে, ধরো 10, ঠিক আছে? ঘোড়ার একটা বেগ আছে ভি, সেটা হচ্ছে 10। এইবার ঘোড়ার পিঠ হতে লাফ দিছে, মানে বুঝতে পারছেন? মানে ঘোড়ার দড়ি ধরে এবার দৌড়চ্ছে, ওই যে গরুর পিছন দৌড়ায়, দেখেছেন? জি ভাইয়া। ওই কোয়ালিটি, মানে ও ঘোড়ার সাথে সাথেই দৌড়াচ্ছে। তাহলে মানুষের বেগ এম যেটা, সেটাও 10 না, সাথে দৌড়াচ্ছে, মানে দুইটাই গতিশীল। এইবার লাফ দিয়ে ঘোড়ার পিঠে বসলো। এবার ঘোড়ার পিঠে বসলে এখন গতিশীল কিটা বলেন তো? আপনি বলবেন জি যে ভাইয়া। দুইটাই গতিশীল, বাট আমরা দেখতেছি কি যে আমরা বসে আছি আর ঘোড়া দৌড়াচ্ছে, বাট আমাদের দুইটাই গতিশীল। বুঝতে পারছেন বিষয়টা? জি ভাইয়া। এইবার ঘোড়া যায় যদি ব্রেক মারে, সামনে মানুষটা কি হবে বলেন তো? পড়ে যাবে পড়ে যাবে। এদিকে। তাহলে আমাদের ঘোড়ার বেগ কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে, আর মানুষের বেগ চলে যাচ্ছে সামনের দিকে। তাহলে সেটা কি হবে? গতি জড়তা। আর স্থির জড়তার খেলে কি হবে বলেন তো? দুইটার বেগে 0 থেকে শুরু হবে। দেখেন ঘোড়া হঠাৎ চলতে শুরু করলে, হঠাৎ ঘোড়া থেমেছিল, আপনি ওর উপরে বসে আছেন, দুইজনেই স্থির না? জি। তাহলে এখানে আমি এরকম বলতে পারি যে V1 আর V2, ঠিক আছে, এইটাও 0, এইটাও 0 অবস্থান থেকে শুরু হলে সেটা আমরা বলবো কি? স্থির জড়তা। আর এই ক্ষেত্রে হচ্ছে V1 আর V2 যদি একটা সামথিং একটা বেগ দেওয়া থাকে, যে 10, সাপোজ 10 দেওয়া থাকলো, মানে 0 না, নট ইকুয়াল টু 0, সাপোজ ধরেন যে নট ইকুয়াল টু 0, ওকে, নট ইকুয়াল টু 0, বুঝতে পারছেন? এইভাবে মনে রাখবেন, এর থেকে সহজে কেউ আপনাকে বুঝাইতে পারবে না, যতটুকু ক্লিয়ার করা যায় একেবারে বাস্তব উদাহরণ দিয়া। বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া, বুঝছি। পারছি। ওকে। কি রে পোলাপান, এখন আপনারা বেশি বুঝতে পারেন, প্রথম তো আপনাদের বুঝতে সমস্যা হইতো। কোন কালে ভাইয়া? ওই প্রথম কালে আপনাদের বুঝতে সমস্যা হতো না, আমি এখন বুঝাইতে সমস্যা আস্তে করতাম। আস্তে একটু বড় হচ্ছি তো এই কারণে। হ্যাঁ, বড় হচ্ছে, বিয়ের দাঁত দিন, ইনশাল্লাহ আসবো। হ্যাঁ, ইনশাল্লাহ আরো 5 বছর পর। ঠিক আছে, সংঘর্ষ বলেন তো, সংঘর্ষ কি? ইভা বলেন তো।
এই সংঘর্ষ মারামারি। ঠিক আছে, কি হ্যাঁ ঠিক আছে। আর একজন, এখানে চলতেছে? ওই যে বাসে বাসে অ্যাক্সিডেন্ট হয় না, সংঘর্ষ হ্যাঁ, বলে, তারপর next. ট্রেনে। এই তো মারামারি রে, মারামারি। নেক্সট। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। হাই রে আল্লাহ রে, এদের উদাহরণ বলতে পারলে আমি নিজে উদাহরণ বলে যাই। যাই হোক, আমি বলে দিচ্ছি। ঘষাঘষি। আর একজন ঘষাঘষি বলে, হে আল্লাহ রে। সংঘর্ষ মানে কি? আপনার একটার সাথে আরেকটা সংঘর্ষ, মানে একেবারে মুখোমুখি হোক বা যেইভাবে হোক মানে কেন, আরেকটা একটার সাথে আরেকটা বাড়ি খাওয়া। মানে এই একটা বস্তু আছে এই দিকে যাচ্ছে, এই একটা বস্তু আছে এই দিকে আসতেছে, যাকে আমরা ইংলিশে বলি অ্যাক্সিডেন্ট। ওকে, অ্যাক্সিডেন্ট। ওই তো ভাই ওই যে গতিবিদ্যায় পড়ছিলাম না, মুখোমুখি হইলে পরে। হ্যাঁ হ্যাঁ, ওই ওই জিনিসগুলো। এই জন্য দেখবেন যে একটা অধ্যায়ের সাথে আরেকটা অধ্যায় কানেক্টেড, ইন্টার কানেক্টেড। ওকে, তাহলে এটা হচ্ছে আমরা সংঘর্ষ বুঝলাম, যেটা আমাকে অ্যাক্সিডেন্ট বলি আর কি। যাই হোক, একটা বস্তুর সাথে আরেকটা বস্তুর ধাক্কা লাগাকে আমরা সংঘর্ষ বলবো, বুঝতে পারছেন? একেবারে বাংলা ভাষায় একটা বস্তুর সাথে আরেকটা বস্তুর ধাক্কা লাগবে, এটাকে আমরা বলবো হচ্ছে সংঘর্ষ। এখন ইভার মতো যদি উদাহরণ লিখে দিয়ে আসেন যে মারামারি, কাটাকাটি, ছিনতাই, খুন, এগুলো করলে তো গেল গা। জিরো। না ভাই, আমি সুন্দর করে লিখে আসবো যে মারামারির ক্ষেত্রে সংঘর্ষ সৃষ্টি হয়, এমন করে সুন্দর করে লিখে আসবো। ঠিক আছে, স্যারও সুন্দর করে জিরো দেবেন, এইরকম করে দেখেন, এইরকম আস্তে করে। যদি ওই যে ওই মারামারিতে তো থাপড়া থাপড়ি হয়। হ্যাঁ, যাই হোক, ওই যে কাটা কম্পাস আছে না, এরকম গোল করে সুন্দর করে, মানে স্যার একটা 1 মিনিট সময় নষ্ট করে এটা করে দিল। যাই হোক, ওকে, সংঘর্ষ। সংঘর্ষ ইংরেজি কি বলে জানি না, পড়ে নিয়েন। সংঘর্ষ বলতে ভাইয়া এই ফ্রিকশন। রে ফ্রিকশন কি জানোস? ফ্রিকশন, ফ্রিকশন হচ্ছে তোমার সংঘর্ষ না রে ভাই, ওইটা হচ্ছে তুমি এই যে হাঁটতিছো, তোমার পায়ের নিচে যে ধুলাবালি আছে ওইটার সাথে তোমার ফ্রিকশন হচ্ছে, সেই কারণে তুমি হাঁটতে পারতেছো, সেটা আলাদা। তাহলে কলিশন কি একটা আছে, কলিশন না? যাই হোক, আমি ভুলে গেছি। এই যে তোমার এইটা হচ্ছে সংঘর্ষ। যাই হোক, সংঘর্ষ বা সংঘাত বলতে অতি অল্প সময়ের জন্য বৃহৎ কোনো বল ক্রিয়া করে। এই ঝগড়া বাদালি কি অল্প সময়ের জন্য হয়? এবার বুঝেছেন যে ঝগড়া কেন হবে না? জি ভাইয়া। না ভাইয়া, থাপড়া থাপড়ি। যাই হোক, অল্প সময়ের জন্য বৃহৎ কোনো বল ক্রিয়া করে বস্তুর গতির হঠাৎ বা ব্যাপক পরিবর্তন ঘটাচ্ছে। ধরেন এখানে ইভা ওজন ধরেন 100 কেজি, ঠিক আছে? ইভার ওজন ইভা বলতেছে, আরে আল্লাহ সত্যি কথা বলে দিল ভাই। এখন এই পাশ থেকে সাম্মি যাচ্ছে, সাম্মি হচ্ছে 200 কেজি। এখন বলেন যদি এই দুইটা যদি একসাথে বাড়ি খায়, কোনটা কোন দিকে যাবে বলেন? পিছনের পিছনের তো একের দিকে, ইভার দিকে আসবে। হ্যাঁ, যদি সাম্মি যে ইভার সাথে বাড়ি খায় তাহলে ইভার আর খুঁজে পাওয়া যাবে না। উত্তর হচ্ছে এরকম যে ইভার আর খুঁজে পাওয়া যাবে না, ঠিক আছে? বিষয়টা হচ্ছে জি এরকম ভাইয়া। যে তোমার ব্যাপক পরিবর্তন হচ্ছে, ব্যাপক পরিবর্তন, ঠিক আছে? সেইটা হচ্ছে সংঘর্ষ। বিষয়টা আমি এটা বোঝালাম যে তোমার দেখা গেল যে একটা বাস, ওকে, বাস বানান এটা তো, যাই হোক, বাস যায় মাইরে দিছে অটোতে, অটো রিক্সায়। অটো রিক্সার কি হবে বলেন তো? অটোরিকশার ক্ষতি হবে। ওই তো, খুঁজে পাওয়া যাবে না, মানে ও পিছতে পিছতে যাবে। তাহলে ব্যাপক মানে পরিবর্তন হচ্ছে না, এই যে হঠাৎ করে বেগের ব্যাপক পরিবর্তন হচ্ছে, এইটাকে আমরা বলতো, তাহলে এইটারে হচ্ছে সংঘর্ষ। মারামারি, খুনোখুনি, এইগুলো হচ্ছে সংঘর্ষ না, বুঝতে পারছেন? ওকে, ক্রিকেট ব্যাট দিয়ে বলকে আঘাত করা, এইটা কিন্তু উপরেও আমরা দেখে আসলাম যে সংঘর্ষ। তাহলে কি ওই যে ঘাত বল, ঘাত বলের কিন্তু ওইগুলোও এখানে খাটবে, ঘাত বলের উদাহরণ কিন্তু খাটবে এখানে, বুঝতে পারছেন? ঘাত বলের যে উদাহরণগুলো দেখে আসলাম ওইগুলোও কিন্তু এখানে খাটবে, বুঝতে পারছেন? ওকে, তারপরে হচ্ছে ক্যারামের স্ট্রাইকার। ক্যারাম খেলছেন কখনো? হ্যাঁ, আমাদের বাসায় নাই। ওই হ্যাঁ, ক্যারাম আমার খেলে বাসায় আমার হাতের লেখা 13টা বাজে গেছিল। আমার বাসায় হচ্ছে ছিল ছোট। আমি পারি। এই তালি দেশে ভাই, তালি 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 তালি। যাই হোক, তখন আমাদেরও হাতের 12টা বেজে যাবে। হাতের লেখার অবস্থায় যায়। আর আমি গুটি না খেলতাম। কেন ভাইয়া, হাতের 12টা তো বাজে না। বাজে বাজে, আপনারা প্রফেশনাল ভাবে খেলেন না। বছরে একবার খেললে কি হাতে 12টা বাজে? আমরা গ্রামের ছেলেরা ওই বিকাল হইলে, বিকাল হবেই কারেন্ট গেল গা, ঠিক আছে? বিকাল হইলে কারেন্ট গেল গা, গরমের দিন
চলে যাব ওই মাঠে, মাঠে মানে আম বাগান আছে আমাদের এখানে, ওই আম বাগানে যে দেখবো যে বেঞ্চ রেডি, ওর উপরে কিরাম দিয়ে মা চাচিরা বসে আছে আর আমরা কিরাম খেলতেছি। এবার হাইরে গেলে ওই মারামারি শুরু হয়ে যাবে আমাদের মধ্যেই, কান্দাকান্দি করে লাস্টে পুকুরের মধ্যে লাফ দিয়ে বাড়ি চলে গেলাম, শেষ। এরকম ছেলে আমরা, ঠিক আছে? ওকে, দেখেন একটা ক্যারামের স্ট্রাইকার দিয়ে গুটিকে আঘাত করা, এইটাও কিন্তু সংঘর্ষ, ঠিক আছে? তারপরে কামান থেকে গোলা, আরে আল্লাহ রে, কামান না চিনলে তো এদের কি করেছে না, যাই হোক চিনা মানে কামান থেকে গোলা দিচ্ছে। হ্যাঁ, ও গুগলে সার্চ করছে, ঠিক আছে? ওকে, ইত্যাদি এর অন্তর্গত। ঠিক আছে বাপ, বুঝতে পারছি। একটি আলফা কণা যখন স্বর্ণ নিউক্লিয়াসের অতি নিকটে আসে তখন তারা পরস্পরকে প্রচন্ডভাবে বিস্ফোরণ করে, বিস্ফোরণ মানে প্রচন্ডভাবে আঘাত করে, ভাইয়া বিকর্ষণ করে, প্রচন্ডভাবে বিকর্ষণ করে, এটিও সংঘর্ষ। এখন আপনি বলবেন যে ভাইয়া বিকর্ষণ সংঘর্ষ হয় কি করে? এই যে বিকর্ষণ করতেছে, শোনেন, বিকর্ষণ করতেছে, কেউ না তো কেউ ওরে আকর্ষণ করবে, তাই না? বা আপনি যদি এইটাও না বুঝতে চান, ঠিক আছে, আমি আপনার একটা জিনিস বুঝি। আপনি একটা চুম্বক নিছেন, এইটা চুম্বক, ওকে, ছোট চুম্বক, আর এটা হচ্ছে একটা বড় চুম্বক। এখন আপনি এইটারে যখন এইদিকে নিয়ে আসবেন, দেখবেন যে হয় আকর্ষণ হবে নয়তো বিকর্ষণ হবে। আমি যদি এই ছোট চুম্বকটা উল্টো করে দিই, তাহলে আমি যদি একেবারে হঠাৎ করে কাছে নিয়ে চলে যাই, হঠাৎ করে দৌড় মারবে না ও সামনের দিকে? জি ভাইয়া। জি ভাইয়া আপনি একটা অদৃশ্য বল, উল্টাপাল্টা করলে আপনি একটা অদৃশ্য বল প্রয়োগ করলেন ওর উপরে, একটা অদৃশ্য বল আপনি টাচ করেননি ওকে, বাট ও চলে গেছে। ধরেন ভয়তে পালাইছে, ঠিক আছে, যে ভয়তে পালাইছে, কিন্তু ওকে কিন্তু আপনি একটা অদৃশ্য বল দিয়ে ধাক্কা মারছেন। এই যে বিকর্ষণটা, এই বিকর্ষণটাও কিন্তু একরকম বল, ঠিক আছে? আপনি এটা দেখতে পারবেন না, বুঝতে পারছেন? ক্লিয়ার? জি ভাইয়া ভাইয়া বুঝতে পারছি। বিকর্ষণটাও কিন্তু একটা বল, এটাই আর কি। তাহলে গেল আমাদের সংঘর্ষের A to Z, বুঝতে পারছেন তো? আমার বোঝাইতে কোনো সমস্যা হয়েছে? না ভাইয়া না ভাইয়া, ওকে, অন্য যে কোনো একটা টিচারের এই ক্লাস করে দেখি। সংঘর্ষ তো সারা জীবন মনে থাকবে। ওই তো আমি এইভাবেই বোঝাতে চাচ্ছি যে আপনি যত হাসি মজা দিয়ে পড়াশোনাটা করবেন, তত হাসি মজা দিয়ে আপনার পড়াশোনাটা ওইভাবে মাথায় টিকে থাকবে, বুঝছেন? আমরাও জিনিসটা, আমিও এইভাবেই শিখছি। আমি যখন উদাহরণ কোনো একটা স্যার বলতো, আমি ওই উদাহরণগুলো শুনতাম না, আমি সবসময় নিজের উদাহরণ ক্রিয়েট করার চেষ্টা করতাম, ঠিক আছে? এইভাবে আমি মনে রাখতাম, আর আমার সুন্দর করে মনে আসে। ওকে, আমি ঠিক যেভাবে পড়ছি সেভাবে আমার বইতে দেওয়া। এই যে আপনি যে পুরো স্লাইডটা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ আমার বই, আপনি এইটাই পাবেন, বুঝতে পারছেন? আপনার নোট করা লাগতেছে না, আপনার শর্ট নোট নিয়ে চিন্তা নাই, আপনার লং নোট নিয়ে চিন্তা নাই। ভাই আমি পরে ভাবলাম যে তোমাদের যে লং নোট করাবো, পোলাপানের অবস্থাটা দেখছি, তোমাদের GPA 5 আগে লাগবে নাকি মেডিকেল আগে লাগবে বলো তো? আগে যে আগে GPA 5। তাহলে আমরা আগে যারা এই যে ম্যাটের পিছনে আমরা দৌড়াই, এই পাবলিকগুলোর মানে কি আর বলবো। হ্যাঁ, ইনফরমেশনগুলো জানতে হবে, তোমাদের পেইড ব্যাচ আছেই, ইনফরমেশনগুলো তোমরা অবশ্যই গেইন করবা, যে কোন মেডিকেলে হচ্ছে আপনার কেমন কাট মার্ক থাকে, কোন মানে ভালো ভালো যে মেডিকেল কলেজগুলো আছে কাট মার্ক কেমন থাকে, কোনগুলো বই ফলো করতে হয়, এইগুলো জানা যাবে, এগুলো নিয়ে সমস্যা নেই, এগুলো আপনি জানতে পারবেন ইনফরমেশন। বাট আপনি ইন্টারমিডিয়েট আর এইচএসসির পড়া বাদ দিয়ে আপনি মেডিকেলের পড়া পড়তেছেন, আর ইন্টারমিডিয়েট আইসে হলো ফেল করতেছেন, আর আমার কাছে এসে বলতেছেন ওই রকম বড় বড় মেসেজ লিখে, তাহলে কি হইলো বলেন? আপনারা কোনোভাবে, আমি রেড অ্যালার্ট দিচ্ছি, কোনোভাবে যেন একটা ছেলে একটা মেয়ের সাথে কথা না বলে, আর একটা মেয়ে যেন একটা ছেলের সাথে কথা না বলে, ঠিক আছে? পুরো রেড অ্যালার্ট, সে আমার গ্রুপে হোক, যেখানে হোক না কেন। আর একটা কথা, তুই করে কেটা কেটা বলো রে? আমি দুই করে আমি ইভা আর রবি না 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 না, আপনারা ছেলেদেরকে তুই করে বলেন, আমি নিজে চোখে দেখছি এগুলা। না ভাইয়া, শুধু ওই যে সাজ্জাদ, ওকে তো আমরা চিনি ভাইয়া একদম। ওরা আগে বলে তুই কইরা পরে এই যে তুই ডাকবম না আপনি ডাকবম বুঝে হয় না, পরে আমি ওই যে তুই তুমি এসব বাদ, আজকে থেকে ডিকশনারিতে কাটবেন এগুলা। তুই তুমি, আপনি আমি সবাইকে আপনি বলি আপনি, কোনো কথা নেই আপনি। হ্যাঁ আমিও আপনিই বলি। ভাইয়া আপনি, সে ছোট হোক বড় হোক, ঠিক আছে? ওই যখন আমি তো ভাইয়া এক আপনি কথায় বলবেন, সবাই রে ভাইয়া। ওই যখন ভাইয়া আপনি বলবেন, তখন আর ওর মনের মধ্যে অন্য কিছু আসবে না। বাট এই যে তুই কথাটা, এই তুই কথাটা, এটা শুনলে ও ইয়ার্কি মারার চেষ্টা করবে আপনার সাথে। ওই যে ছেলেটা হচ্ছে ওই যে আইসে বলতেছে যে কি যেন ব্রাজিল আর আর্জেন্টিনা ক্লাস না করে
ও ব্রাজিল আর আর্জেন্টিনা হচ্ছে তর্ক বাঁধাবে, কোনো কথা এটা ভাই? ও তো আমি এখন যে বের করে দিব রাসেল ভাইবারে, আলতু ফালতু পোলাপান সব। ওকে, ভাইয়া আরেকজন আছে শুধু ব্রো বলে ডাকে। ওইটারও দেখবা নেই, সমস্যা নেই, অনেকগুলো এরকম আছে। শুধু আমি বইটা পাবলিশ হওয়ার অপেক্ষা করতেছি, বইটা পাবলিশ হোক তারপরে ছাড়াই করবো। ওকে, ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র, এটা তো আপনারা একেবারে বাচ্চাকাল থেকে জানেন, তাই না? এটার জন্য প্রতিপাদন শিখতে যাবেন না, কোনোভাবে প্রতিপাদন শিখতে যাবেন না, প্রতিপাদন শিখলে সে মারা খাবে। কি বলেছি বলেন তো? স্লোগান আপনাদের, প্রতিপাদন শিখবো আর আমরা খাবো, এরকম মুখস্থ রাখবেন যে প্রতিপাদন শিখবো। ওকে, এইবার সংঘর্ষরে আমি আবার 2 ভাগে ভাগ করেছি। দেখেন, সংঘর্ষরে 2 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ আর একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ। এগুলো আপনারা পড়েছেন না? জি ভাইয়া। এই জন্য অধ্যায়গুলো সহজ মনে হচ্ছে। আর আমি আমার চেষ্টা করতেছি সর্বস্ব দিয়ে যে আমি যতটুকু সুন্দর করে বোঝানো যায়। এতটা মানে এতটা কষ্ট কেউ করবে না, এইটুকু জিনিস বুঝাইতে যায় এতক্ষণ সময় লাগাবে না কেউ, বুঝছেন? আপনি যে কোনো ক্লাস স্যারের একটা ক্লাস করে দেখেন, আমি অন্যদের খারাপ বলছি না, কোনোভাবে খারাপ বলছি না, বাট অন্যদের বোঝানোর ধরন একরকম আর আমার বোঝানোর ধরন আর এক রকম। আমার কাছে হার্ড লাগে, আমি দেখছিলাম ফার্স্ট টাইমে। অন্যদের বোঝানো একরকম আর আমার বোঝানো অন্যরকম। আমিও, আমার কাছে অত মানে প্রফেশনাল জিনিস নাই, একটা স্মার্ট বোর্ড নাই, তারপরে হচ্ছে আমার মুখ দেখায় আমি হচ্ছে করি না, অনেক কিছুই নাই আমার কাছে। বাট আমি যে বোঝানোর জিনিসটা আছে ওইটাই কাজে লাগাচ্ছি। যাই হোক, ওটা বেশি প্যারা নাই। এখন দেখেন, স্থিতিস্থাপক সংঘর্ষ। এবার আপনারা বলবেন যে ভাইয়া আপনি নিজেরে বড় বলে দাবি করতেছেন। না, বড় বলে দাবি করতেছি না, আমি যেটা পারি। আপনি একটা গান গাইতে পারেন, আপনি যদি বলেন যে আমি গান গাইতে পারি, এটাকে নিজেকে বড় বলে দাবি করা হয়? বলেন। না ভাই, ধরেন আপনাদের মধ্যে একজন হচ্ছে কবি, এখন সে একটা কবিতা লিখলো, তাহলে কি সে হচ্ছে বড় হয়ে গেল? বা সে কি নিজেকে বড় বলে প্রস্তাব করলো? না ভাইয়া। হ্যাঁ, কিন্তু এইটারে বড় বলবেন। A+ পেয়ে শিখর হচ্ছে ওই যে ইসে যাওয়ার জন্য যে জিনিসগুলো দিছে আপনাদের PDF গুলো, ওইগুলো বিভিন্ন গ্রুপে দিয়ে বেড়ানো। আজকে একটা দিছিল ওই না? তো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিছিল। তাহলে কেমনটা লাগে আমার? ও যদি ফরওয়ার্ড করে দিত তাহলে আমি বুঝতাম যে না, ওই হয়তো ভুল করে দিয়েছে, অন্য কারো দিতে গেছিল, এই গ্রুপে চলে আসছে। ফরওয়ার্ড করে না, ডাইরেক্ট সেন্ড করছে। তাহলে কি ভাই, বুঝলাম না, তুই A+ পাইছিস দেখাতে যাচ্ছিস? হ্যাঁ, এইগুলো প্রচুর খারাপ লাগে। যাই হোক, স্থিতিস্থাপক সংঘর্ষ আর অস্থিতিস্থাপক সংঘর্ষ, শুধু কিসের পার্থক্য? এর পার্থক্য। এখন যদি আপনাকে বলে যে স্থিতিস্থাপক সংঘর্ষ আর অস্থিতিস্থাপক সংঘর্ষের পার্থক্য কি, এখন ইবা কি বলবেন বলেন তো? যে ভাইয়া স্থিতিস্থাপক সংঘর্ষে বানানে নেই আর অস্থিতিস্থাপক সংঘর্ষে আছে। জি ভাইয়া, জি মাল্টি ট্যালেন্টের পাকনা সব, ঠিক আছে? মাল্টি ট্যালেন্ট। জি। ওকে, এবার দেখবেন আমাদের মিমাপুরা আছে, দুটো মিম দেখছিলাম, আছেন? ওরা চলে গেছে মনে হয়। ওকে, যে সংঘর্ষে, না ভাই আছি। ও ঠিক আছে, সমস্যা নেই, আছে। ঠিক আছে, যে সংঘর্ষে বস্তুসমূহের মোট গতিশক্তি ও মোট ভরবেগ অপরিবর্তিত। অপরিবর্তিত মানে কি বলেন তো? মানে সেম। এইভাবে মুখস্থ রাখবে, SAME, সেম। সেম থাকবে মানে অপরিবর্তিত। যে সংঘর্ষে বস্তুসমূহের মোট গতিশক্তি ও মোট ভরবেগ অপরিবর্তিত থাকে এবং সংঘর্ষের পর বস্তুসমূহ আলাদা থাকে। কি বলেছি? 2টা জিনিস ফলো করেন। একটা হচ্ছে ভরবেগ, ভরবেগ mv সেম থাকতে হবে, ঠিক আছে? সেম সেম। আর বস্তুসমূহ কি হবে? বস্তু আলাদা। বস্তু আলাদা মানে বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া, দুইটা দুই দিকে থাকবে। চলেন আমরা উদাহরণ পাই। বাসে বাসে সংঘর্ষ হয়ে দুই রাস্তার দুই বাস পাশে আর দুইটা অটোতে ওই যে অটো গর্তে পড়ে যাবে, বাস উপরে থাকবে। ঠিক আছে, দেখাচ্ছি, দেখেন যে এখানে হচ্ছে ইভা 100 কেজি আর কারে ধরুন ধরছিলাম আমাদের সামনে আমি হচ্ছে ধরেন 101 কেজি। বেশি দিলে আবার সুইটকে অন্যদিকে চলে যাবে না, এই জন্য বেশি দেওয়া যাবে না, ঠিক আছে? এখন সাম্মি হচ্ছে ওজন ওর বেশি আর এর কম। জাস্ট আমি বোঝানোর জন্য বলতেছি, কেউ যেন আবার ট্রোল করবেন না পরে যে পিয়াল ভাই বলছিল এরে তোরে বলছিল তুই মোটা মানুষ, তুই হাতি মানুষ, মোটা মানুষ, এইভাবে ট্রোল করবেন না, ঠিক আছে? জাস্ট আমি বোঝানোর জন্য বলতেছি। এই যে বোঝাচ্ছি না, এইগুলো দেখবেন সারা জীবন, আপনি মরার আগ পর্যন্ত আপনার মনে থাকবে যে পিয়াল ভাই এইভাবে বুঝাইছিল।
জি ভাইয়া, ঝকঝকা ফকফকা। কন্টেন্টটাকে যত মানে মানে হাস্যকর করা যায় তত আপনার মনে থাকবে। ওকে, এইবার এই দুইটা এই সাম্মি এসে যদি এবারে ঘা মারে, মানে এই সর তুই এরকম বলে, এবার হচ্ছে সরে গেল। জি ভাইয়া। এবার একটা কথা বলবো, কেউ মাইন্ড করবেন না। এখন জি। যদি এই জায়গায় সাম্যের পরিবর্তে একটা ছেলে থাকতো তাহলে কি হতো? এবার এই যে এবার সরে যেতে 1 সেকেন্ড সময় লাগতো। মানে ভাবতো যে সত্যি কি যাবো, ছেলে মানুষ, যাইতাম। হ্যাঁ যাইতেন, কিন্তু ওই যে বললাম না 1 সেকেন্ড সময় লাগতো। জিনিসের তফাৎটা এইভাবে যে বস্তুটা আলাদা থাকবে, ঠিক আছে? জাস্ট আমি এটুকু বোঝানোর চেষ্টা করলাম যে বস্তুটা আলাদা থাকবে। মানে আপনার একটা বল আর একটা বলের সাথে যখন এই দিকে আসতেছে, এ ওই দিকে যাচ্ছে, যখন সংঘর্ষটা হবে, সংঘর্ষ হয়ে তো একটার সাথে আর একটা বাড়ি লেগে দুই দিকে চলে যায় না, বিভিন্ন দিকে চলে যায়। ওই যে বললো যে বাসের সাথে হচ্ছে আপনার একটা বাস যদি সংঘর্ষ হয়, দেখা গেল যে ওই একটা পুকুরের মধ্যে আছে আর একটা দাঁড়াই রয়েছে, এরকম হয় না? তো দুইটা আলাদা। আবার আমরা এইবার এইবার হচ্ছে আপনার ইসে চলেন অস্থিতিস্থাপক। ওকে, অস্থিতিস্থাপকে আসি। এইটা ক্লিয়ার হয়েছে স্থিতিস্থাপক কি জিনিস? জি জি ভাইয়া। ওকে, ভাইয়া। স্থিতিস্থাপক, অস্থিতিস্থাপক মানে এইটার বিপরীতটা। ওকে, তাহলে এখানে ছিল আলাদা, এখানে থাকবে জয়েন। যে সংঘর্ষে বস্তুসমূহের মোট গতিশক্তি অপরিবর্তিত থাকে না, মানে সেম থাকবে না। ওকে, চেঞ্জ, CHANGE, চেঞ্জ হবে, বুঝতে পারছেন? যে সংঘর্ষে বস্তুসমূহের মোট গতিশক্তি অপরিবর্তিত থাকে না, মানে চেঞ্জ হবে। ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল। বলে ফেলেন। এই যে আপনি এখানে গতি শক্তি দিচ্ছেন না, মানে মোট দিচ্ছেন, ঠিক আছে, ওই জায়গায় যান্ত্রিক শক্তি দিলে ভালো হতো না? মানে আমরা তো জানি যান্ত্রিক শক্তি মানে গতি শক্তি প্লাস এই, বিভব শক্তি। ঠিক আছে, ওর ওর কথার আমি উল্লেখ দিই, আবার বললাম পিয়াল। এরপরে কি লিখবো বলেন? বুঝছি ভাই, ষাঁড় গরু ছাগল যা হ্যাঁ, হয় বুঝছি। জিনিসটা হচ্ছে এরকম, আপনি এখানে মোট গতিশক্তি, আমরা যদি মোট গতিশক্তি বললেও যা কথা বলাই, মোট শক্তি বললেও তা কথা বলা হয়। আপনি যদি মোট যান্ত্রিক শক্তি বলেন সেটাও একই কথা, বুঝতে পারছেন? ভুলে যাই, মাঝে মধ্যে ভুলে যাই। এই এই যে 1 ইঞ্চি করে ফাঁকা রাখছি, কেন কেন কেন? আপনি এই জায়গায় দাগাদাগি করবেন, এই জায়গায় মেকআপ করবেন, মেকআপ। আর একটা কথা, এই ওকে 2.5 ভাইয়া। বছর যেন মুখে কোনো মেকআপ না ওঠে। ওকে, এই 2.5 বছর জি যেন ভাইয়া, বইয়ের উপরে মেকআপ ইনশাআল্লাহ। হবে, ঠিক আছে? আমার তো ডেট এক্সপায়ার হয়ে গেছে, ফেলে দিছি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এখন স্বামী বলবে না ভাইয়া এ কোয়েন না আমারে, এরকম করলেই তো হবে না। আর আমাদের যে মিম দুটো আপলোড আছে, বলবেন না, ওই বলবে। আর আমাদের মিম আপলোড তো, আমি ইউজ করি না, এমনি আছে। হ্যাঁ, আমাদের জান্নাত আপু আছে। জি ভাইয়া আছি। ওকে, ছেলেরা কেউ কি আছেন ভাইয়া? দোকান, ও সেদিন একে সাজেস্ট করছিল। আজকে আপনি বকা দিয়ে বের করে দিচ্ছেন থাকবে থেকে। না, ও দেখো যে ও হচ্ছে টিকটক দেখতেছে, ওর আমি চিনি না, ও হচ্ছে অন্য কোয়ালিটি। যাই হোক, সমস্যা নেই, আপনারা কখন বকা দিলেন? তা জানে কিনা। যাই হোক, যে সংঘর্ষে বস্তুসমূহের মোট গতিশক্তি অপরিবর্তিত থাকে না, মানে চেঞ্জ হয়, চেঞ্জ হচ্ছে CHANGE, চেঞ্জ, চেঞ্জ হচ্ছে, তবে মোট ভরবেগ সংগৃহীত থাকবে, মানে মোট যে ভরবেগ হবে, একটা জিনিসটা বোঝেন, মানে ওর এমভির যেটা আছে ওইটে আপনার সংরক্ষিত থাকতে হবে, ঠিক আছে? এমভিটা সংরক্ষিত থাকতে হবে। আর গতিশক্তি, আপনি মোট গতিশক্তি ধরেন সাপোজ ইকে, সাপোজ এখন ধরে নেন যে মোট ইকে, সেটা হচ্ছে চেঞ্জ হচ্ছে। ওকে, সেটা চেঞ্জ হচ্ছে, এবং সংঘর্ষের পর বস্তুসমূহ পরস্পর থেকে সংযুক্ত হয়ে একই বেগে চলতে থাকে। মানে ধরেন যে আপনি একটা বাস এসে একটা মোটরসাইকেলটা মেরেছে, এখন মোটরসাইকেলটা বাসের সামনে ঢুকে গেছে, ওই অবস্থায় চলে গেছে। এই যে কয়েকদিন আগে 2টা ঘটনা ঘটছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা স্যারের নিয়ে, দেখছেন এটা? না ভাইয়া। না ভাইয়া, আর ঢাকা বিশ্ববিদ্যালয় মানে ডিউ ইউনিভার্সিটির একটা স্যার আপনার কি করছে, একটা হচ্ছে প্রাইভেট চালাচ্ছিল উনি, একটা হচ্ছে একটা মানুষকে চাপা দিছে প্রাইভেট দিয়ে ওটা মিনিমাম, আমার ঠিক মনে নাই, সাপোজ ধরেন 1 বা 2 বা এরকম সাপোজ 1 কিলোমিটার টানতে টানতে নিয়ে চলে গেছে, থামেনি উনি, আর যে মনে করছে যে থামলেই হচ্ছে ধরবে, টানতে টানতে মানে পিষতে পিষতে নিয়ে চলে গেছে। লাস্টে অবশ্য নিচের মানুষটা মরে গেছে,
কিন্তু তারপরেও 1 থেকে 2 কিলোমিটার মানে বুঝতে মানে পারছেন? ওখানে যদি ওখানে থেমে যেত লোকটা হয়তো বা হ্যাঁ, বাঁচতেও পারতো। বাঁচতে পারতো। এইটা হচ্ছে সমস্যা। আমরা মনে করি যে এরকম হবে, কিন্তু বিষয়টা এরকম না, ঠিক আছে? বিষয়টা অন্যরকম। অবশ্যই সবসময় চেষ্টা করবেন যে ধরেন আপনি সাপোজ একটা গাড়ি চালাচ্ছেন, কোনো কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে, ভাই অ্যাক্সিডেন্ট হতেই পারে, আপনি তাদের পা ধরে মাপ চাইবেন, সমস্যা কি? আপনি দোষ করছেন, আপনি মাপ, আমি একটা কথা বলি, আমি এই যে আপনারা বলেন না যে সরি SRY, ভাই এইটা বলবেন না। আমি এইটা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, আমি একটা মানে একটা বিন্দু পরিমাণে ভুল করলে আমি সরি বলি, কোনো ব্যাপার না। কারণ আমার এত সম্মান বা মর্যাদা এখনো হয়নি যে আমার ইগোতে হার্ট করবে, ঠিক আছে? না ভাইয়া, কিন্তু আমরা বললেও তো আপনি আবার বলেন কি আপনারা বলবেন না, আপনারা বললে পরে আমার মনে হয় আমি নিজে অপরাধী। ওই যাই হোক, হইলো, কোনো ব্যাপার না, ঠিক আছে। এখন আমরা কনসেপ্টে আসি। তাহলে বস্তুসমূহের মোট গতিশক্তি অপরিবর্তিত থাকে না, মোট ভরবেগ সংরক্ষিত থাকে এবং সংঘর্ষের পর দুইটা বস্তু একসাথে হয়ে সামনের দিকে চলতে শুরু করবে, সেইটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি ভাইয়া। ভাইয়া ঠিক আছে, চলেন আমরা একটু নিচের দিকে যাই। ওকে, দাঁড়ান একটু ক্লিয়ার করে নিই। এখনো হচ্ছে আমরা উদাহরণ দেখব। দেখেন, অস্থিতিস্থাপক সংঘর্ষ, আপেক্ষিক বেগ অপরিবর্তিত থাকে। কারণ কি বলেন তো, আপেক্ষিক বেগ কেন নিয়ে আসলাম এখানে? দুইটা বস্তু Yes. দুইটার সাপেক্ষে গতিশীল। ইয়েস, দুইটার সাপেক্ষে গতিশীল। এই জন্য মানে প্রথম বাসের সাপেক্ষে, এই ধরেন হচ্ছে এইটা প্রথম বলের সাপেক্ষে দ্বিতীয় বলটা অবশ্যই গতিশীল, আর দ্বিতীয় বলের সাপেক্ষে এইটা গতিশীল। মানে দুইটা বস্তুই যখন গতিশীল হয় তখন আমরা আপেক্ষিক জিনিস নিয়ে আসি, বুঝতে পারছেন? তাহলে এরকম হইতো যে একটা বস্তু এখানে দাঁড়ায় আছে আর একটা বল এই দিক থেকে আসে এখানে ঘামাতেছে, তাহলে কি হতো বলুন তো? স্থির বস্তুটা তাহলে সরাই দিতে অস্থিতিস্থাপক সংঘর্ষ এই হইতো না। আরে বেটা, আমি তখন বলেছি, তখন কি আমি আপেক্ষিক বেগ ইউজ করতে পারতাম? না এমনি না, বেগ। তখন তো হ্যাঁ, হইতো তখন না। হচ্ছে নর্মাল বেগটা, কারণ একজনের সাপেক্ষে আরেকজন গতিশীল। বাট কি, এই দেখেন, এই হচ্ছে এই 1 ধরেন আর এটা 2, এই 1-এর সাপেক্ষে 2 কিন্তু গতিশীল না, 2 স্থির, আর 2-র সাপেক্ষে এই 1 কিন্তু গতিশীল, বুঝতে পারছেন? মানে কে কাকে দেখতেছে? এই 2 দেখতেছে না যে এই বলটা আমার দিকে ধেয়ে আসছে, তাহলে এই বল 1 নম্বর বলটা গতিশীল, আর এই 1 কি দেখছে যে ও বেটা তো দাঁড়ায় আছে, দাঁড়া খেলা দেখাচ্ছি আয়, বুঝতে পারছেন? জি জি ভাইয়া। ভাইয়া, জি ভাইয়া। ওকে, বুঝতে পারছেন, ঠিক আছে। আপেক্ষিক বেগ অপরিবর্তিত থাকে মানে পূর্ণ স্থিতিস্থাপক। মনে রাখবেন যে আপেক্ষিক বেগ যখনই অপরিবর্তিত থাকতেছে তখনই সেটা পূর্ণ স্থিতিস্থাপক হয়ে যাচ্ছে। আর অনেক সময় সামান্য কম বেশি হইলে তখন আংশিক স্থিতিস্থাপক বলবো, এটা ম্যাটার না, জাস্ট দেখে রাখেন। এবার দেখেন, সংঘর্ষের পর আপেক্ষিক বেগ শূন্য হয়, অস্থিতিস্থাপকে আপেক্ষিক বেগ শূন্য হয়। কারণ কি বলেন তো? একজন রে মাইরে দিছে, দুইটা হয় না। হ্যাঁ, একটারে মাইরে দিয়ে এই বলটারে মাইরে দিয়ে নিয়ে চলে যাচ্ছে সাথে করে, তাহলে সাথে করে যদি নিয়ে যায় তাহলে তো আপেক্ষিক বেগ শূন্য হবে, ওখানে তো আপেক্ষিক বেগ নাই রে ভাই, আর তো বেগ নাই, বুঝতে পারছেন? জি ভাইয়া। মানে আগে জি ভাইয়া। বল আর এটা 2 নাম্বার বল, এইটাও গতিশীল ছিল, এইটাও গতিশীল ছিল, বাট এইটা যখন যে ওইটা মাইরে নিয়ে সামনের দিকে নিয়ে চলে যাচ্ছে তখন তো যে কোনো একটা বল গতিশীল আছে না? বুঝতে জি পারছেন? ভাইয়া। এই যে একটা বল গতিশীল আছে, এই জন্য আমাকে এটা বলতেছি যে আপেক্ষিক বেগ শূন্য, ওখানে নাই। ভাইয়া আরেকবার একটু বুঝান। ওকে, সমস্যা নেই, আমরা 100 বার বুঝাবো। ঠিক আছে, দেখেন এখানে আমাদের ইভা আছে, ইভা না আরেকটা দিন, এখানে আমাদের মিম আপু আছে, ওকে। আর এখানে কি আছে বলেন? এখানে আমরা কাজ, ফারিয়া হ্যাঁ, আছে। এখানে ফারিয়া আছে, ওকে। এফতে ফারিয়া, এমতে মিম। এখন দেখেন, এখন আমাদের ফারিয়া আপুরও ধরেন কি বলবো 1000 কেজি ওয়েট, ওকে, 1000 কেজি, বেশি না, অল্প হয়ে গেল না? 1000 কেজি। জি ভাইয়া। আর আমাদের মিম আপুর ওয়েট হচ্ছে 50, 500, 500 কেজি, সাপোজ 500 কেজি, ওকে, বেশি দেওয়া যাবে না, আবার রাগ করবে না আমার আপুরা। বিষয়টা হচ্ছে এরকম। তাহলে এইবার যদি এই মোটকু যায় এরে ঘা মারে, থাকবে? ওরে কি না। আল্লাহর দুনিয়ায় খুঁজে পাওয়া যাবে ওরে? পরে পাওয়া যাবে না। হ্যাঁ, তাহলে পাওয়া যাবে না। এখন আমরা একটা কথা বলি যে আমরা দাঁড়ান, এখানে হচ্ছে দেখাই বিষয়টা কেমন।
এখানে ধরেন ছিল সেটা হচ্ছে 500 কেজির মিমাপু, আর এখানে ছিল ফারিয়া, সেটা হচ্ছে কত, হচ্ছে 1000 কেজি। ঠিক আছে, এটা ভালো করে বোঝেন। এইবার এ এদিকে আসতেছে, এ এদিকে যাচ্ছে, কনসেপ্ট ক্লিয়ার? এইটাই তো, তাই না? তাহলে এই দুইটা বস্তুর মধ্যে কি এখন আপেক্ষিক বেগ কাজ করতেছে না? এর সাপেক্ষে এই যে মিমের সাপেক্ষে মিম দেখতেছে যে ফারিয়া গতিশীল, আর ফারিয়া দেখতেছে মিম গতিশীল। তাহলে যখন একে অপরকে গতিশীল দেখবে তখন কি হবে বলেন তো? আপেক্ষিক বেগ খাটবে। হ্যাঁ, আর যখন দেখবে ধরেন এখানে মিমাপু আমাদের দাঁড়ায় আছে, তাহলে মিমাপু দেখতেছে যে ফারিয়া দৌড়াই আসতেছে আমার মারার জন্য। ও এর কি ফারিয়ারে কি দেখতেছে? গতিশীল। কিন্তু ফারিয়া মিমকে কি দেখতেছে? স্থির। তাহলে একটা স্থির একটা গতিশীল, তখন কি হবে? নরমাল বেগ। ক্লিয়ার? আপেক্ষিক হবে না। হ্যাঁ ইয়েস। তাহলে এবার দেখেন, এইবার আমার এই যে এইটা দাঁড়ায় রয়েছে, সাপোজ এই মিম দাঁড়ায় রয়েছে, ওকে, মিম দাঁড়ায় আছে। এইবার মিমাপুরে পুরো ফারিয়া যে টক্কর দিছে, এই লাগবি লাগবি আয়, এরকম যে ঘা মেরে দিছে একদম, মানে ওর সাথে সাথে নিয়ে চলে গেছে, ঠিক আছে, ঠেলতে ঠেলতে। এই জিনিসটা ঘটছে এই জায়গায়। তাহলে এ স্থির ছিল, একটা বস্তু স্থির ছিল, আরেকটা বস্তু গতিশীল ছিল, তাহলে এখানে কি আপনার হয়েছে আপেক্ষিক বেগ শূন্য না? এই যে দেখেছেন, সংঘর্ষের পর আপেক্ষিক বেগ শূন্য। কখন শূন্য হবে? যখন অস্থিতিস্থাপক হবে। অস্থিতিস্থাপক মানে কি? একটা বস্তু আর একটা বস্তুর সাথে সংঘর্ষ হবে এবং ঠেলে নিয়ে চলে যাবে। বুঝতে পারছেন? জি ক্রিস্টাল ক্লিয়ার? জি ওকে, ঠিক আছে, চলেন। ভর তারপরে এদিকে আছে ভর বেগ ও গতিশীল উভয় সংরক্ষিত। ওকে, দুইটাই কনস্ট্যান্ট, দুইটাই ধ্রুবক। ওকে, দুইটাই ধ্রুবক, নো চেঞ্জ। ভরবেগ এবং গতিশক্তি ক্লিয়ার? জি ভাইয়া। আর ভরবেগ সংরক্ষিত হয়, এখানে ভরবেগ তো সংরক্ষিত হয়, কারণ কি? বেগ তো আপনার এমনি যা আসছে তাই, কিন্তু এম কনস্ট্যান্ট না? এই এম 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 কি কোনোদিন আমাদের ভর কি চেঞ্জ হয় কখনো? না ভাইয়া। তা একটার পাশে যখন আরেকটা বসেছে, এই যে এম ভি ইকুয়াল টু পি, পি দিয়ে আমরা বোঝাই ভরবেগ, তাহলে এম ভি এইটাও হচ্ছে কি সবসময় কনস্ট্যান্ট। এ পাশেও কনস্ট্যান্ট, এ পাশেও কনস্ট্যান্ট। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, দুইটা আমার কনস্ট্যান্ট, কিন্তু গতি শক্তি সংরক্ষিত হয় না। কারণ কি বলেন তো? বলেন তো, কারোর মাথায় কি আসে গতি শক্তি কেন হয় না? হয়, হ্যাঁ, ভি এর পরিবর্তন হয়। ভি এর তো অবশ্যই পরিবর্তন হচ্ছে। দেখেন যে গতিশক্তি সংরক্ষিত হয়, এখন হচ্ছে এই কি বললাম যে গতিশক্তি সংরক্ষিত হয় না, কারণটা কি? দেখেন এখানে আপেক্ষিক বেগ, এটাও তো বেগ, তাই না? সে আপেক্ষিক কার জাহান্নামে চৌরাস্তা করে দেখা দরকার নেই, এটাও তো একটা বেগ, মানে ভি এর মান এটা, তাই না? ভি এর মান। এখন ই কে ইকুয়াল টু কি হয় বলেন তো? হাফ হাফ এম ভি এম স্কয়ার। ভি হাফ এম স্কয়ার। বি। এই কি ডারে তুই? না না হাফ এম বি স্কোয়ার। ওকে, হাফ এম ভি স্কয়ার। এখন এই জিনিসটারে আমি কনস্ট্যান্ট ধরি, এই জিনিসটারে ধরেন এর মান দেওয়া নাই, এই জন্য কনস্ট্যান্ট। ওকে, এটা ধ্রুবক, মানে হাফ এম ভি এটা ধ্রুবক, আর ভি স্কোয়ার আছে না? এখন ভি স্কোয়ারের সাথে ই কে সম্পর্ক কি বলেন তো? সমানুপাতিক। সমানুপাতিক। ক্লাস 2টা করছিলেন? জি হ্যাঁ, জি ভাইয়া। মজা পাইছিলেন ক্লাসে? জি যদি ওই রকম করে ফিজিক্স ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপারে মানে হচ্ছে আপনার 21টা অধ্যায় ওইভাবে ক্যালকুলেশন করে দেওয়া হয়, বাকি ক্যালকুলেশন ওগুলা সব কবে আসবে, দিবেন? সব আসবে। আপনাদের বইটা নিয়ে আমি একটু চিন্তায় আছি, তো বইটা পাবলিশ হওয়ার পরপরই ওইটা নিয়ে কাজ শুরু করবো, বুঝছেন? কোনো ব্যাপার না। দেখেন ভাইয়া 24 ব্যাচের যে অবস্থা, ওরা সুইসাইড করবে, ওদের আগে সামলান। ওদের আর কি সামলাবো, ওরা এমনি আমার কথা শুনতেছে না এখন। না, ওদের মানে এই মেসেজ গুলা দেখলে অনেক কষ্ট লাগে যে 2টা বছর কি করলো, ওই যে আমার মতো কেউ ছিল না, সুইসাইড করবে। তাই আর কি, আমার মতো কেউ ছিল না, আর ওরা আমার কথা শুনবেও না, আমি কারণ ভাইয়া আমার ক্লাস পড়ি না। চলবে আধা ঘন্টার মতো। আর হচ্ছে 10 মিনিট। না, আমার ফোনে চার্জ 3%, আবার ঠিক কারেন্ট আছে, নাই বন্ধ হয়ে সকাল যাক, থেকে। সমস্যা নেই। আরে লাগবে না, বন্ধ হয়ে যাক, সমস্যা নেই। বিএফ আছে নাকি বোন? আল্লাহ না ভাই, বেজাল নাই। হ্যাঁ, ভেজাল নাই, তাহলে ভেজাল না থাকলে 2 দিন অফ থাকলেও ফোন কেউ সমস্যা নেই। ওকে, দেখেন ই কে সাথে ভি স্কোয়ারের সমানুপাতিক সম্পর্ক। তাহলে আমি একটা বিষয় দেখেন যে গতিশক্তি সংরক্ষিত হচ্ছে না। এখন দেখেন আপেক্ষিক বেগ শূন্য হয়ে যাচ্ছে, এখানে শূন্য পাতাচ্ছেন বেগের মানটা। এই যে ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, এই যে ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এখন
এই হাফ বাই এম ইন্টু শূন্য দিলে কত আসবে বলেন? শূন্য। শূন্য 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 শূন্য। তাহলে বিষয়টা কি, আগের ছিল হয়তো একটা সামথিং ছিল, মানে একটা গতিশীলে আসতে গতিশক্তিতে সাপোজ ধরো হচ্ছে 50 জুল গতিশক্তিতে আসছিল, এখন মারা খাইয়ে ও 0 জুল হয়ে গেছে, ঠিক আছে? তাহলে কি ওর কি হচ্ছে দুইটা ভিন্ন হয়ে গেল না? জি ভাইয়া। তাহলে গতিশক্তি তো সংরক্ষিত হবে না। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, বুঝতে পারছেন বিষয়টা হচ্ছে? জি ভাইয়া। ওকে, তারপরে দেখেন কোন গতিশীল বস্তু কাদায় আটকে গেলে, ঠিক আছে আমরা এই পাশে দেখি স্থিতিস্থাপক সংঘর্ষের উদাহরণ দেখি। দুইটি ধাতব বা মার্বেল বলের সংঘর্ষ, মানে এই একটা বল আছে এইদিকে যাচ্ছে, এই একটা মার্বেল বল আছে এইদিকে যাচ্ছে, দুইটা একে অপরকে বাড়ি লেগে ভিন্ন দিকে চলে যাবে না? হ্যাঁ ওই যে মার্বেল মারার পর দুইটা দুই হ্যাঁ দিকে হ্যাঁ, চলে তাহলে যায়। আমাদের শর্ত কি ছিল? শর্ত ছিল যে দুইটা একে অপরকে মানে একসাথে আটকে থাকবে না, সংঘর্ষের পরে আটকে থাকবে না, সেটা হচ্ছে এটা। বিকর্ষণ করে দুই দিকে হ্যাঁ চলে হ্যাঁ, যাবে। এই যে এই বিকর্ষণ আসছে এর মধ্যে ধাক্কা লেগে ধাক্কা ওই তো হ্যাঁ, বিকর্ষণ টাইপেরই, ওই তো দুইটা হইলো। দুই দিকে চলে যায়। ঠিক আছে সংঘর্ষ সমস্যা, হয়েছে। ঠিক আছে। এবার দেখেন তাহলে বুঝতে পারছেন এটা। এবার দুইটি কাচের বা ইস্পাতের বলের সংঘর্ষ, মানে এই যে বল, একই কথা, যদি বল মানে একটা বলের সাথে আরেকটা বল ঘা লাগে, দুটো দুই দিকে চলে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক, ঠিক আছে? এবার অণু বা পরমাণুর মধ্যে নিউট্রন প্রোটন ও ইলেকট্রনের মধ্যে সংঘর্ষ। আপনারা কি জানেন একটা পাত্র, এর মধ্যে ইলেকট্রন আছে, প্রোটন আছে, নিউট্রন আছে, ঠিক আছে? সবগুলো কিন্তু ছুটাছুটি করে, এই জায়গাতে ওই জায়গায়, ওই জায়গাতে এই জায়গায়, মানে গ্যাসগুলো ছুটাছুটি করে। এবার আপনি তলে আগুন জ্বালাই দিলেন, তলে আগুন, আরে ছুটাছুটি, বুঝছেন? মারামারি করে ছুটাছুটি। তাহলে এই যে ছুটাছুটি করতেছে, বৃদ্ধি পায়। এই যে ছুটাছুটি করতেছে, একে অন্যের সাথে ঘা লাগতেছে না? জি ভাইয়া। ইলেকট্রন ঘা লেগে একে অন্যের সাথে দূরে চলে যাচ্ছে, তাহলে একে অন্যকেই লাগিয়ে থাকতেছে গায়ের সাথে। না ভাইয়া। তাহলে এটা কিসের উদাহরণ? এটা অবশ্যই স্থিতিস্থাপক সংঘর্ষের উদাহরণ। এইবার এদিকে আসেন, কোনো গতিশীল বস্তু কাদায় আটকে গেলে, কাদায় আটকে গেছে, গতি শক্তি নিয়ে আসছে একটা বাস, ধরো আপনি সাইকেল চালায় যাচ্ছেন, দুম করে যে কাদায় আটকে গেলেন, ওই কাদা সাপোজ কাদা ধরেন সেই স্থির, এই যে দেখেন এই জায়গায় কাদা ছিল, সে কাদা হচ্ছে স্থির ছিল, ওকে কাদা, আর আপনি এই জায়গাতে গাড়ি নিয়ে জোরে যাচ্ছেন, বুঝতে পারছেন? একটু আগে বোঝা আসলাম না এখানে? জি ভাইয়া। তাহলে এইটা স্থির আছে না, কাদা স্থির আছে, আর এইটা হচ্ছে গতিশীল। এখন এই জায়গায় যাবে, এখন এই জায়গায় যায়, এইটা তো স্থির আছে, তাহলে এইটা এসে হয় কাদা মাখায় নিয়ে চলে যাবে, নয়তো কাদায় আটকে যাবে, বুঝছেন? জি জি ভাইয়া। ভাইয়া বুঝতে জি। পারছি। এবার আপনি বলবেন যে ভাইয়া তাহলে তো কাদা হচ্ছে গায়ে লেগে থাকলো, কাদা লেগে থাকলো, তাহলে তো এইটাও হচ্ছে আপনার স্থিতিস্থাপক উদাহরণ হয়ে যায়। জি কাদাটা তো ছিল না। জি জি না, এখানে একটা দেখেন, এইবার আপনি আসেন আপেক্ষিক বেগের কথা, এখানে আপেক্ষিক বেগ শূন্য না, আর এখানে কি এই দেখেন একটা স্থির কাদা স্থির ছিল আর গাড়ি জোরে যাচ্ছিল, তাহলে একটা বস্তু স্থির ছিল আর একটা বস্তু জোরে যাচ্ছিল, তাহলে আমি তো বুঝতে পারতেছি এখানে আপেক্ষিক বেগ নাই, শূন্য। তাহলে আপেক্ষিক বেগ কোথায় শূন্য হয়? স্থিতিস্থাপক সংঘর্ষে শূন্য হয়, বুঝতে পারছেন? এইভাবে মনে রাখবেন। জি ভাইয়া। স্থিতিস্থাপকের ক্ষেত্রে কি হতো, যদি কাদাও গতিশীল হতো, কাদা কি গতিশীল হওয়া সম্ভব? কাদা কি গতিশীল হওয়া সম্ভব? আর একটা কথা, আপনারা যারা এই এই উদাহরণগুলো পরে ভুলে যাবেন, তারা অবশ্যই রেকর্ডেড ক্লাসটা দেখে নেবেন, ঠিক আছে? অবশ্যই রেকর্ডেড ক্লাসটা দেখে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে যে এই উদাহরণগুলা আপনি যদি একটু মনে মাথায় একবার গাঁথতে পারেন, সারা জীবন মনে থাকবে। বন্দুকের গুলি যতক্ষণ লক্ষ্য বস্তুতে যুক্ত হয় ততক্ষণকার সংঘর্ষ, মানে দেখেন যতক্ষণ পর্যন্ত লক্ষ্য বস্তুতে যুক্ত হয় তখনকার সংঘর্ষ, তখনকার সংঘর্ষ। একটা কাঠ আছে, ওকে, এখান থেকে একটা বন্দুক, আরে বন্দুক রে, যাই হোক একটা বন্দুক, দুম করে একটা গুলি মারলেন এই জায়গায়, ওকে, এটা বন্দুক, যাই কিছু মনে করেন না, এটা বন্দুক রাখতে পারি না, এটা হচ্ছে বন্দুক। এবার একটা গুলি মারলেন, এখন বন্দুকের গুলি যতক্ষণ লক্ষ্য বস্তুতে যুক্ত হয়, মানে লক্ষ্য বস্তুতে যুক্ত হচ্ছে, এই যে যুক্ত হচ্ছে, ঠিক আছে, হয়ে ততক্ষণ সংঘর্ষ। এই যে যুক্ত হইল, যদি ও আপনার হচ্ছে ভেদ করে না যায়, এখন সবসময় কি ভেদ করে ওই ইস্পার উস্পার হয়ে যায় গুলি? না। না। না ভাইয়া। তাহলে কি হচ্ছে? ওয়েট, কি কাশি হচ্ছে আমার, পানি পান করেন। পানি পান করার অবস্থা নাই, ওয়েট,
1 মিনিটের জন্য আমি হচ্ছে অফটা করতেছি, মানে স্পিকারটা। যাক, কাশি নিলাম। ওকে, দেখতে পাচ্ছেন? এখন বিষয়টা দেখেন, একেবারে সুন্দর করে বুঝবেন, প্রত্যেকটা উদাহরণ এইভাবে ঠুটস্থ করবেন, বুঝে 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 ঠুটস্থ করবেন। ইভা, আপনি কিন্তু মুখস্থ করেন, ঠুটস্থ করেন না। জি ভাইয়া। এটা হচ্ছে একটা বন্দুক, এটা হচ্ছে একটা বন্দুক, ঠিক আছে? এটা ওর বন্দুক, এই সুন্দর রাখাইছি তো, যাই হোক, এখান থেকে গুলি মারলাম এখানে। ওকে, কোরআনের মতো লাগছে। যাই হোক, হইছে, মাইনে নিতে হবে। আমি আর্ট এত ভালো পারি না। যখন আমি হচ্ছে ওই যে ফটোশপে আর্ট করি তখন ভালো হয়, কারণ তখন তো ইচ্ছা মতো আর্ট করলেও একটু ভালো শেপে নিয়ে আসা যায়, বুঝছো? বাট এখানে আনা যায় না। ওকে, এইবার এই যে গুলি মারলো না, এই কাঠের মধ্যে কাঠটাকে ও সরাই সামনের দিকে নিতে যাবে, আর নয়তো ভেদ করে দেবে। ভেদ মানে সচরাচর করে না বললেই চলে, ও কাঠের মধ্যে গেঁথে যায়। তাহলে একটা গতিশীল বস্তু ছিল, এই যে কাঠটা কি স্থির ছিল না? এই কাঠ স্থির না? জি আর বুলেটটা কি গতিশীল? হ্যাঁ, একটা স্থির আর একটা গতিশীল, আপেক্ষিকতা কি কাজ করবে? না, না, করবে না। শূন্য। তাহলে আমরা কখন আপেক্ষিক বেগ শূন্য হয় বলো? অস্থিরতা। একটা গতিশীল একটা স্থির হয়। হ্যাঁ, তাহলে এটা কি বলা হয়? এটাকে আমরা বলি অস্থিতিস্থাপক সংঘর্ষ। অস্থিতিস্থাপক। তাহলে এখন আমি একটা উদাহরণ বলবো, আপনারা বলবেন, ঠিক আছে? আমাদের জান্নাত আপু দিয়ালে যে ধাক্কা খাইছে, এইটা কি হবে? এটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। হ্যাঁ, স্থিতিস্থাপক সংঘর্ষ। এইবার আপনি বলবেন যে এখানে কিন্তু যারা বুদ্ধিমান তারা বলবে অস্থিতিস্থাপক, আর যারা বোকা তারা বলবে হ্যাঁ, দুইটা বস্তু তো একের সাথে লাগে নেই, ও কি ধাক্কা খেয়ে আবার ফেরত চলে আসছে না, ও কি ধাক্কা খেয়ে আবার লেগে আছে? কিন্তু তারাও একটা তো জিনিস বুঝবেন, স্থির। হ্যাঁ, একটা বস্তু স্থির, আছে এই জন্য। জি, এটাই, যে একটা বস্তু ওই দেওয়াল তো দেওয়ালের জায়গায় আছে, এই কনসেপ্টটা মাথায় লাগায়ে এই যে এই যে 1 সেন্টিমিটার আর এই পাশে 1 সেন্টিমিটার জায়গা রাখিছি না, যখন আমি বইটা দিব তখন ভিডিওগুলো দেখে দেখে আপনি এই জায়গায় হচ্ছে লিখে নেবেন এই জিনিসগুলা, আমি যেন এই দুই পাশ ফাঁকা না পাই একজনেরও, ঠিক আছে? জি ভাইয়া, বাংলা বইয়ের মতো আপনার বইও করে দিব। একদম কোনো ব্যাপার না, আপনি টাকা দিয়ে বই কিনতেছেন, আমি যেন দেখে বুঝতে পারি যে আপনি না একজন স্টুডেন্ট এই বইটা পড়ছে। অনেকে দেখবেন যে 2 বছর বই পড়ার পরে আবার নতুন লাইব্রেরিতে বই বেচা যাবে। আমার ছোট ভাই এই কাজ করে, আমার ছোট ভাইয়ের রয়্যাল গাইড মানে সেট ধরে কিনছিলাম, ঠিক আছে? ওর গাইডটা কিনছিলাম মনে হয় 4500 টাকা দিয়ে, যদি আমি এখনো বেশি তাও মনে হয় ওই 4500 না দিলেও আমার 2000 টাকা এখনো দিবে আমারে, বুঝছো? মানে এতটাই নতুন, মানে গামট, মানে ওই যে মানে পৃষ্ঠাটা যে ভাঙে না, ওইটাও করিনি। তো তুই ভাই কিনছিস ক্ষেত্রে না ভাইয়া, 3000 টাকা দিবে, কারণ ওটা এখনো নতুন হিসেবে বিক্রি করবে। নতুন আছে কিন্তু উপরে তো লেখা রয়েছে 24। হ্যাঁ, তারপরেও ওইটা তো এখনো নতুন হিসেবে বিক্রি করবে, বলবে পুরনো হয় নাই অতটা। ওই যে হলো, আমার কাছ থেকে কমে কিনে নতুনে বিক্রি করবে। যাই হোক, গেল। এবার 2টি কাদামাটি বা ময়দার নরম বলের সংঘর্ষ, ঠিক আছে? 2টি কাদামাটি, বলেন, একটা কাদামাটি এইটা আছে, একটা কাদামাটি এইটা আছে, একটার সাথে আরেকটা লাগে একসাথে আইটে যাবে না? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে কি হচ্ছে বলেন? একটা শূন্য হচ্ছে। সেটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে। ময়দা তো আপনারা খুব ভালো বুঝবেন। ওই যে ভাইয়া সোজা সাপটা রুটির গোলা করে না, ওইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা বানালে 2টা ধরবেন, ধরে একটার সাথে একটা দিবেন, দেখবেন যাই ঠিক আছে। এইটা মানে অস্থিতিস্থাপক সংঘর্ষ। আপনার মার সামনে বলবে, মা জানো তুমি যখন বেলুন দিয়ে এরকম হচ্ছে রুটিটা বানাও তখন এটা কাজ করে অস্থিতিস্থাপক সংঘর্ষ। তোমার মা শুধু তোমার মুখের দিকে তাকায় থাকবে, আর যদি পারে তা একটা ঘা দিয়ে দিল তোমারে, বুঝছো? এরকম যে তুই তোর মারে শেখাতে এসি সেই বিষয়টা হচ্ছে এরকম। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, বেশি আবার না নিয়ে যাই, সামনের দিন হবে।